কিছু হালকা মেজাজের কিছু সেশন নেব। আমরা এতদিন শরিয়া পার্টগুলো নিয়ে দেখেছি, উস্তাদ নাহিদ হাসান আপনাদের সেশনগুলো নিয়েছিলেন। আজকে থেকে আগামী কয়েকটা সেশন আমাদের কিছুটা হালকা মেজাজের হবে এবং আমাদের বেসিক্যালি লজিস্টিক রিলেটেড কথাবার্তাগুলোই হবে। এই সেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা পুরো জার্নিটার ব্যাপারে একটা আইডিয়া রাখেন। যেটা হয় যে একটা লং জার্নিতে আমরা যাচ্ছি, আমাদের যদি A to Z আইডিয়া না থাকে আমরা কোথায় কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, কিভাবে করছি, হ্যাঁ, এবং আমাদের যেসব SOP গুলো আছে বিভিন্ন স্পেসে বিভিন্ন পয়েন্টে, এবং আমাদের করণীয় কি, আমরা আমাদের এক্সপেকটেশন গুলো কি, সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য যাত্রাটা অনেক সহজ হয়ে যায়। রাদার দেন আমরা যদি চিন্তা করি যে ওখানে গিয়ে দেখা যাবে কি হবে না হবে, হ্যাঁ, এই ধরনের যদি হয় তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চেষ্টা করি অ্যাজ ট্যুর গাইড, আমরা চেষ্টা করি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে রাখার জন্য যাতে আপনারা এক্সপেকটেশন এবং রিয়ালিটি আপনাদের কাছাকাছি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় কি এক্সপেকটেশনের সাথে রিয়ালিটি ম্যাচ করে না, ফলে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়। আমরা চাই না এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আমরা শুরু থেকে চেষ্টা করেছি ট্রান্সপারেন্ট রাখার জন্য সবকিছুই। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে মূলত আমাদের হজের আহ, যে প্রস্তুতিটা, অবশ্যই সেটা শরীয়ী দিক থেকে বলছি না, দুনিয়াবী দিক থেকে আমাদের কিছু প্রস্তুতির ব্যাপার আছে। সেই প্রস্তুতি এবং সাথে আমাদের প্যাকেজ সংক্রান্ত কিছু বিষয় আপনাদের আমার মনে হয় স্পষ্ট করা প্রয়োজন, সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব আজকের সেশনে। আজকের সেশনটা খুব বড় হবে না আশা করছি। নেক্সট সেশনগুলো একটু হয়তো লেংদিয়ার হবে আজকের চাইতে, বাট আজকের সেশনটা একটু ছোট হবে। আশা করি আপনারা খুব দ্রুতই ফ্রি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত, আহ, এটা আমরা হয়তো সবাই মোটামুটি জানি। আমাদের তিন ধরনের প্রস্তুতি এখন প্রয়োজন: একটা মানসিক, একটা শারীরিক, আর একটা আর্থিক। আহ, এই তিনটার বাইরে আসলে তেমন কোনো স্পেসিফিক প্রস্তুতির এখন প্রয়োজন নাই, যেহেতু আমাদের যাত্রাটাই হবে মানসিক এবং শারীরিক, এবং সাথে আমাদের যে যাত্রার জন্য যে উপকরণ সেটা মূলত আর্থিক হয়ে থাকে। এই কারণে এই তিন ধরনের প্রস্তুতি আমাদের প্রয়োজন হয়। মানসিক প্রস্তুতির মধ্যে আমরা কি কি রাখি? সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে হাজের সারিয়ে প্রস্তুতি নেওয়া। আমি আশা করব আপনারা এই কয়েকটা সেশনে নাহিদ ভাই যে সেশনগুলো নিয়েছেন, ওস্তাদ নাহিদ, সেগুলোতে আপনারা মোটামুটি হজের প্রস্তুতি সম্পর্কে আইডিয়া পেয়েছেন। পাশাপাশি আমরা কিছু বই আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা সেই বইগুলো পড়েছেন বা পড়ছেন আশা করব। যারা এখনো পড়েননি তারা পড়ে নেবেন। এটা আমাদের আহ, মানে আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, কারণ যত বেশি প্রস্তুতি নেবেন তত বেশি আপনার জন্য হজের রিচুয়ালস গুলো ইজিয়ার হয়ে যাবে। এখানে যারা আগে হজ করেছেন আলহামদুলিল্লাহ, তারা তো অলরেডি একবার এক্সপিরিয়েন্স হয়েছেন। তারপরেও রিভিশন করার তো কোনো শেষ নাই। তো আমরা রিভিশন করার জন্য হলো আমরা রেগুলার একটু এই সামনের কয়েকটা দিন আমরা যতদিন না হজে যাচ্ছি ততদিন আমরা একটু প্র্যাকটিসটা বজায় রাখবো। আমরা বেশি বেশি পড়বো। ইউটিউবে প্রচুর লেকচার পাওয়া যায়, আপনারা চাইলে লেকচার দেখতে পারেন। বিভিন্ন ভিডিও ট্রেনিং গুলো আছে ইউটিউবে, আপনারা সেগুলো দেখতে পারেন। যেভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করা সম্ভব প্রিপেয়ার করাটা আহ, এখনই জরুরি, খুব বেশি জরুরি। কারণ অনেকেরই দেখা যায় ফার্স্ট টাইম হজ হয় এবং হয়তোবা এটাই তার জীবনের লাস্ট টাইম হজ, অর্থাৎ এরপরে হয়তোবা আল্লাহ তাকার হজ নসিব করেন না। এবং আমাদের জীবনে একবারই হজ ফরজ হয়। তো হয়তোবা একটাই আমাদের সামনে অপশন থাকে, অপরচুনিটি থাকে। তো এখানে যাতে শারীরিকভাবে আমরা কোনো দিক থেকে পিছিয়ে না পড়ি, এই জিনিসটা নিশ্চিত করাটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যে কয়টা দিন 8ই জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ পর্যন্ত যে কয়টা দিন আমরা হজের মেইন রিচুয়ালস গুলো পালন করব, ইনক্লুডিং উমরা, এই কয়েকটা জায়গায় আমাদের যাতে কোনো ধরনের শারীরিকগত ভুল ত্রুটি না হয়ে থাকে, সেটা নিশ্চয়তাটা অ্যাটলিস্ট আমি নিজেকে নিজে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমার প্রস্তুতিটা এমন হওয়া প্রয়োজন যাতে আমার এই জায়গায় কোনো কনফিউশন না থাকে। আমাদের সাথে ওস্তাদ থাকবেন, আহ, আলহামদুলিল্লাহ আমাদের সাথে ওস্তাদ থাকবেন, তিনি আমাদেরকে গাইড করবেন। আমাদের সাথে শুধু ওস্তাদ না, আমাদের যে আমরা যে একটা অ্যালায়েন্সের মাধ্যমে যাচ্ছি, এই বছর থেকে আমাদের অ্যালায়েন্স সুবিধা চালু হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, আমরা সামনে সেটা নিয়ে কথা বলবো। সেখানেও অনেক আলেম থাকবেন, আপনারা চাইলে তাদের কাছ থেকেও বিভিন্ন তথ্য নিতে পারেন। তো যেটা হবে সেটা হচ্ছে আপনি সেখানে গিয়ে অন দা গো হয়তো জিজ্ঞাসা করবেন কিংবা জানার চেষ্টা করবেন, কিন্তু ওই সময়টা যে কেওস থাকে কিংবা ওই সময়টাতে যে ধরনের আহ দৌড়াদৌড়ি থাকে বলা যায়, এবং আমাদের শারীরিক ধকলটাও যায় ওই সময়, তখন গিয়ে নতুন করে কোনো কিছু আসলে শেখা বা ইমপ্লিমেন্ট করাটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যেতেও পারে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের প্রস্তুতিটা নিজের কাছে 100% রাখেন।
আপনি স্পেসিফিক্যালি জানেন আপনাকে কোন জায়গায় কি করতে হবে, কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড না, কোনটা কতটুকু করতে হবে না করতে হবে, এটা আপনি নিজে প্রস্তুতিটা রাখবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব। আপনি প্রস্তুতিটা রাখবেন, আমাদের গাইড বইগুলো আছে সাথে হাতে রাখবেন, পাশে রাখবেন, প্রতিদিনে একবার রিভিশন করবেন। আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে মানসিক প্রস্তুতির এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে তাকওয়ার উন্নয়ন করা। দেখেন সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হজ হয় সুবিদিত মাসগুলোতে, তারপর যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে সে যেন হজের সময় স্থির সম্ভব অন্যায় আচরণ এবং কলহ বিবাদ করবে না। আর তোমরা উত্তম কাজ থেকে যাই করো আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। অর্থাৎ হজের যে সময়টা চলে আসছে, 3টা মাস, এই 3টা মাসে যে নিয়ত করবে সে হজ করবে, তার এখনই এই জিনিসটা প্র্যাকটিস করার টাইম যে অন্যায় আচরণ এবং কলহ বিবাদ সে করবে না। কারণ হজের সময় এই জিনিসগুলো একেবারে নিষিদ্ধ। তো আমরা দেখা যায় কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো আর ফেরেশতা না, আমাদের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের আচার আচরণের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের অনেক সময় কলহ বিবাদে আমরা জড়িয়ে পড়ি। এই বিষয়গুলো আমাদেরকে এখন থেকেই নজরে রাখতে হবে যাতে আমাদের আহ, যে প্রস্তুতিটা, মানসিক প্রস্তুতিটা, সেটা যাতে এরকম করে হয় যে আমরা এখন থেকে তাকওয়ার চর্চা শুরু করছি। আপনি মদিনাতে নেমে কিংবা মক্কাতে নেমেই তাকওয়ার চর্চা শুরু করবেন, ব্যাপারটা কিন্তু এরকম হয় না। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা একদম ভালো মানুষটি হয়ে যাব, এরকম আসলে হয় না। আপনি যদি একটা জাম্প দিতে চান কোথাও, আপনি অ্যাটলিস্ট 5-6 স্টেপ পিছনে গিয়ে তারপর দৌড়ে এসে জাম্প দেন। এই যে শুরু থেকে একটা প্রিপারেশন রাখা, এই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের অন্তত তাকুয়ার যে পাথেয় নেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটা যাতে আমরা নিয়ে যেতে পারি অন্তত। এই জন্য এখন থেকে প্র্যাকটিস করা। আপনারা কিন্তু অলরেডি আল্লাহর মেহমান, আলহামদুলিল্লাহ। আপনাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত যে কিভাবে আপনারা আহ তাকওয়ার চর্চাটা করবেন, সেখানে গিয়েও আপনি কিভাবে এটা কন্টিনিউ করবেন সেটা এখন থেকে প্র্যাকটিস রাখাটা জরুরি। এরপর হচ্ছে সবর করার দৃঢ়তা রাখা। এটা বারবার হয়তো ওস্তাদ নাহিদ হাসানও বলেছেন, আপনারাও জানেন। আমরা জাস্ট এখানে কিছু নিজেদেরকে রিমাইন্ডার দিচ্ছি, ইনক্লুডিং মাইসেলফ, যে সবর করার দৃঢ়তা রাখা। এমন একটা জার্নিতে আমরা যাচ্ছি, এটা একটা লং জার্নি। এখানে অনেক ঘটনা ঘটবে। অলমোস্ট 38 to 40 ডেজের একটা ট্যুর আমাদের। এখানে নানা রকম মানুষের সাথে আপনারা মিশবেন, নানা রকম ঘটনা ঘটবে, নানা রকম পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন। আমরা যখন একটা 2 দিনের ট্যুরে যাই কোথাও বা 3 দিনের ট্যুরে যাই, সেখানেও কিন্তু অনেক কিছু ঘটনাবহুল পরিস্থিতি তৈরি হয়। তো সেখানে আপনি চিন্তা করেন যদি আমরা 38 থেকে 40 দিনের একটা সফরে যাই, সেখানে আমাদের কত রকম ঘটনা ঘটতে পারে আমাদের সাথে। তো ওইটার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সবর করা। আপনাকে এটা ধরে নিতে হবে যে এখানে আপনার সাথে অ্যাডভার্স কিছু হতেই পারে। আপনি যে ধরনের প্রস্তুতি নিচ্ছেন, চিন্তা করছেন, আপনি এক্সপেক্ট করছেন ওখানে গিয়ে এরকম হবে সেরকম হবে, দেখা যাবে কি সেটার উল্টা হচ্ছে। এটা হতেই পারে। কিংবা এমনও হতে পারে প্রথম 1 সপ্তাহ আপনার খুব ভালো যাচ্ছে, এরপর থেকে আপনার সাথে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হওয়া শুরু হলো। কিংবা আপনি প্রথমে গিয়েই আপনার মনে হচ্ছে আপনি আসলে আহ খুব একটা ভালো অবস্থায় নাই। হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং এটার জন্য একটা সবরের প্র্যাকটিস করাটা খুব জরুরি। আপনি 38 ডেজ বা 40 ডেজে আপনি কখনোই এটা এক্সপেক্ট করতে পারেন না 40টা দিনে আপনার জন্য একই রকম যাবে। ইংরেজিতে একটা কথা আছে যে এভরি এভরি ডে ইজ নট সানডে। অর্থাৎ প্রতিদিনই তার রবিবার না। অর্থাৎ দিন চেঞ্জ হবে, আমার এক্সপিরিয়েন্স চেঞ্জ হবে। তো সেখানেও কিন্তু সেম, আপনি 40 দিন কিন্তু একই রকম যাবে না, আপনার বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন অ্যারাইজ করবে। সেটার জন্য আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনি একটা ভিন্ন দেশে যাচ্ছেন, এমন সব মানুষের সাথে যাচ্ছেন যেখানে আসলে হয়তো অনেককে আপনি চেনেন, অনেকে আপনি চেনেন না। এবং ওখানে তো যারা আছে তাদেরকে তো আপনি চিনবেনই না, সারা পৃথিবী থেকে মানুষজন যাবে। তো আপনার সেখানে সবরের প্র্যাকটিস করাটা খুব জরুরি। সেটা এখন থেকেই আপনার মধ্যে দৃঢ়তা থাকতে হবে যে আমি ওখানে গিয়ে সবর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর প্রস্তুতি রাখা। একটু আগে যেটা বললাম যে আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, এটা পৃথিবীর সমস্ত প্রজেক্টের ক্ষেত্রেই খাটে। আমরা যখন হিসেব নিকেশ করি তখন একটা চার্ট করি যে ফোরকাস্ট ভার্সেস অ্যাকচুয়াল। অর্থাৎ আমরা বাজেট ফোরকাস্ট কি করেছিলাম আর অ্যাকচুয়াল খরচ কি হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের, আমরা যখন হজ থেকে আসবো ইনশাল্লাহ, ব্যাক করবো, আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতে ফিরিয়ে আনেন, আমরা দেখবো আমাদের এক্সপেকটেশন এবং রিয়ালিটির মধ্যে কিছু গ্যাপ থেকে যাবেই। এটা আসলে কারো হাতে নাই। আপনি যেরকম এক্সপেক্ট করছেন আমি নিজেও সেরকম এক্সপেক্ট করছি, কিংবা আমাদের যিনি লিড এজেন্সি আছে তারাও সেরকম এক্সপেক্ট করছে। কিন্তু ওখানে গিয়ে অ্যাকচুয়ালি কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। তো এই জন্য বাস্তবতা যখন আমাদের সাথে হয়তো অ্যাডভার্স রিয়াক্ট করবে,
তখন আমরা যাতে বাস্তবতার সাথে ওরকম একই রিয়াক্ট না করি, আমরা চেষ্টা করবো বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর মানসিকতা বজায় রাখার জন্য। যে যে কোনো ধরনের সিচুয়েশন যখন আসবে, আমরা চেষ্টা করব যে আমরা যাতে সেই বাস্তবতাকে মেনে নিতে পারি এবং বাস্তবতার সাথে আমি পজিটিভলি ডিল করতে পারি, নেগেটিভলি যাতে ডিল না করি। মানে আমি নেগেটিভলি রিয়াকশন দেখানোর, এটা নিয়ে আপসেট হয়ে যাওয়া, এটা করলে আমার উপর শয়তান জয়ী হয়ে যাবে। আমি এমন একটা সফরে গেছি যেটা ধৈর্যের সফর, সবরের সফর। সেখানে যদি আমি সবরহারা হয়ে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটা জিনিস মনে রাখবেন যে সবকিছুই কিন্তু এজেন্সির হাতে থাকে না। অর্থাৎ যখন একটা এজেন্সির থ্রুতে আপনি যাচ্ছেন, কাজে যাচ্ছেন ইনশাল্লাহ, সেখানে কিন্তু সবকিছু এজেন্সির হাতে নাই। এজেন্সি হয়তো আপনার এখান থেকে আপনাকে ওখানে নিয়ে যাওয়া, ওখানে আপনার বিভিন্ন রিচুয়ালস গুলোতে হেল্পিং করা, এইসব বিষয় হয়তো আপনাকে ফ্যাসিলিটেট করছে, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে হজের যে টোটাল ম্যানেজমেন্ট, এখানে অসংখ্য স্টেক হোল্ডার জড়িত, একজনের সাথে একজন ইন্টারকানেক্টেড। এখানে হয়তো আমার সাথে একটা বাস কোম্পানির চুক্তি হয়েছে, বাস কোম্পানির বাস তো আর আমি চালাবো না। তো বাস কোম্পানির বাস যদি লেটে আসে কোনো কারণে, সেটা আসলে অ্যাকচুয়ালি আমার হাতেই নাই। আমার যদি হাতে থাকতো আমি দৌড়ে গিয়ে হয়তো বাসটা ড্রাইভ করে নিজে নিয়ে আসতাম, কিন্তু সেটা তো আমার পক্ষে পসিবল না। বাস ড্রাইভার যদি সে সময় ক্ষেপণ করে, বাস শিডিউল যদি ফেল করে, হোটেলের রুমে যদি এসি কাজ না করে, খাবার যদি দেরিতে আসে, কিংবা বাথরুমে যদি ঠিকমতো পানি না আসে, আপনাকে বুঝতে হবে যে এটার জন্য আসলে কে কোন জায়গায় দায়ী। এখানে দায়ী বলতে আমি দায় চাপানোর কথা বলছি না, আমি বলতে চাচ্ছি এখানে আসলে কে কতটুকু রেসপন্সিবল এবং কার কতটুকু এখানে স্টেক আছে কিংবা কার কতটুকু হোল্ড আছে, এটা আপনাকে বোঝাটা জরুরি। এতটুকু অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডেবিলিটি আমরা চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে সবকিছু আসলে সবার হাতে থাকে না। যে কোনো সমস্যা অবভিয়াসলি আপনারা আমাদেরকে বলবেন, সবার আগে আমাদেরকেই বলবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে, আপনার এখানে পানি আসছে না, ওখানে এসি চলছে না, ওখানে খাবার লেট হচ্ছে কেন, আমাদের কাছে অভিযোগগুলো করবেন। তবে সেটা যাতে আপনারা সবরের সাথে করেন এবং ভ্রাতৃত্ববোধের সাথেই করেন, কারণ আপনাদের সাথে আমরা যাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু একই গ্রুপ হয়ে যাচ্ছি। এখানে কিন্তু কেউ কারো এগেনস্টে না, বা কেউ কারোর সাথে একটা অ্যাডভার্স রিলেশন এরকম না। আমরা সবাই একটা গ্রুপ হয়ে যাচ্ছি। আপনারা যেভাবে একটা পার্ট অফ দিস ট্যুর, আমরাও এরকম একটা পার্ট অফ দিস ট্যুর। আপনাদের কিছু রেসপন্সিবিলিটি আছে অ্যাজ গেস্ট অফ আল্লাহ, আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যেহেতু আমরা আপনাদেরকে ফ্যাসিলিটেট করছি। তো এখানে দেখা যায় কি আমাদের সবারই কোনো না কোনো ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিংবা আমাদের অনেক সময় কন্ট্রোলের বাইরে অনেক কিছু চলে যেতে পারে। তো এই বিষয়গুলো জাস্ট আপনাদের মাথায় রাখবেন, যেগুলো আমরা যাতে খুব অ্যাডভার্সলি ডিল না করি। কারণ একটা বিদেশ এমন একটা জায়গা যেখানে হয়তো সবকিছু আমাদের কন্ট্রোলে থাকার কথাই না। এখন এই বাংলাদেশে যদি আপনাদেরকে নিয়ে আমি একটা কোথাও প্রোগ্রাম করি, আমি হয়তো সবকিছু আমার আন্ডার কন্ট্রোলে থাকবে। আপনি যদি বলেন যে ভাই আমি এখানে পানি পাইনি, আমি দৌড় দিয়ে বলবো যে নিচ থেকে 2 লিটার পানি নিয়ে আসো, সাথে সাথে চলে আসবে। কিংবা আপনি যদি বলেন যে আমার এখানে ওয়াশরুমটা ভালো লাগতেছে না, আমি আপনাকে আরেকটা ওয়াশরুমে পাঠিয়ে দিব। কিন্তু ওই দেশে গিয়ে আমার কিন্তু ওই লোকবল নাই, ওই রকম আমার কন্ট্রোলও নাই সেখানে। তো এটা বুঝতে হবে যে আমাদের সবকিছু হাতে থাকে না। তো সবরের সাথে, একটু ধৈর্যের সাথে সবকিছু ডিল করতে হবে, এবং ওই বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর একটা প্রস্তুতি আমাদের রাখতে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্ষমার অভ্যাস গড়ে তোলা। আমাদের অনেকের মধ্যেই দেখা যায় কি, মানে খুব দ্রুত ক্ষমা করতে পারার প্রচেষ্টাটা থাকে না অনেক সময়। আহ, এটা আমাদেরকে অভ্যাসটা গড়ে তুলতে হবে। কারণ এখানে অনেক সময় দেখা যায় কি, আপনারা যে হাজিদের সাথে একটা হোটেলে উঠবেন, হয়তো আপনার যিনি রুমমেট হবেন তার সাথে হয়তো আপনার খুব বেশি ভালো বনিবনা নাও হতে পারে। পৃথিবীর সব মানুষ তো আর ভালো মানুষ না, কিংবা সব মানুষ তো আর ফ্রেন্ডলি না, সব মানুষ তো আমাদেরকে স্পেস দিবে না। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু চেষ্টা করব নিজেদেরকে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করার। অর্থাৎ কেউ যদি আমার জন্য একটা ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে দাঁড়ায়, আমি যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। এটা প্রত্যেক ট্রিপে হয়, এটা উমরা হোক, এটা হজ হোক, যেটাই হোক না কেন। দেখা যায় কি রুমমেটদের মধ্যে কখনো না কখনো কাউকে না কাউকে আমাদের মনে হয় যে যে তিনি ডিস্টার্বিং এলিমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছেন, কিংবা তার জন্য আমার আহ, কিছু 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 ক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কি করি, আমরা কি মানে অভিযোগ করতে থাকবো যে ভাই এই লোকের জন্য আমি পারতেছি না, এই লোক এখান থেকে বের করেন, বা এই লোক আমাকে ঝামেলা করতেছে, এই লোক এটা করছে সেটা করছে। এই জিনিসটা আমরা ওখানে গিয়ে না করাটাই ভালো। কারণ আমরা ওখানে যাচ্ছি আল্লাহর মেহমান হয়ে। আমাদের প্রত্যেকটা স্টেপ, আমরা যখন হাজি হয়ে যাব সেখানে, সেখানে আমাদের কিন্তু আহ, পুরো প্রসেসটাই, পুরো যাত্রাটাই আল্লাহর রাস্তায় এবং আল্লাহর জন্যই, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর মেহমান হিসেবে। তো ওখানে আমার আচরণ আর বাংলাদেশে আমার আচরণ যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু আমি হয়তোবা হজের মাহাত্ম্যটা ঠিকমতো বুঝি নাই।
এই জিনিসটা আমাদের অনেকের মধ্যেই আহ, একটু দেরিতে আসে আন্ডারস্ট্যান্ডিংটা, যে আমার বাংলাদেশে যে আমার চরিত্র বা আমার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা যাতে হজে গিয়ে একই রকম না থাকে, অন্তত অন্তত হজের সময়। এবং আমরা আশা করি হজ থেকে আসার পর আপনি সেটা বজিয়ে রাখবেন। এই তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে আমরা একটু ক্ষমার অভ্যাসটা গড়ে তুলবো, যাতে আমাদের কারো যদি কারো কোনো আচরণে, সেটা এজেন্সির আচরণ হতে পারে, সেটা আপনার ফেলো হাজির আচরণ হতে পারে, হ্যাঁ, কিংবা সেখানের হয়তো বা অন্য কারো হোটেল স্টাফের আচরণ হতে পারে, সৌদি পুলিশের আচরণ হতে পারে। আপনারা সবাই এই জিনিসটার ব্যাপারে হয়তো অনেকেই জানেন যে সৌদি পুলিশদের আচরণ খুব একটা ভালো না। হ্যাঁ, আপনাদের সাথে হয়তো বা রুড বিহেভ করতে পারে। রিসেন্টলি একটা ঘটনা আপনারা সবাই দেখছেন, যে সৌদি পুলিশ একজন মহিলার গায়ে হাত তুলছে। এটা তো একজন মুমিন হিসেবে আমরা কেউ মেনে নিতে পারি না। হয়তো আমি হলে উল্টা তাকে চড় লাগাই দিতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি ওখানে গিয়ে আমাকে ধৈর্য এবং সবর, পাশাপাশি ক্ষমার অভ্যাসটা গড়ে তুলতে হবে, কারণ আমি এমন একটা স্টেটে ওখানে যাচ্ছি যেটা আসলে আমার আর 10টা দিনের মতো না। অন্যান্য সময় আমি যেরকম থাকি সেরকম যাতে না হয়ে থাকে। এবং অন্যের সীমাবদ্ধতা অনুধাবন করা। আমি যেটা শুরুতে বলছিলাম, যে সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন আমি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বারবার বলছি, যাতে আমি রিলেট করতে পারি, যে আমরা কিন্তু এজেন্সি যারা চালাচ্ছে আমরাও কিন্তু মানুষ। এটা ফুললি অটোমেটেড কোনো কিছু না। এখানে প্রত্যেকটা স্পটে, প্রত্যেকটা লজিস্টিক্সে হিউম্যান পিপল ইনক্লুডেড, ইনভলভড। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ বসে আছে, মানুষই এগুলো কন্ট্রোল করছে। তো মানুষেরই কোনো না কোনো ক্ষেত্রে ভুল হতেই পারে। মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে মানুষ ভুল করে। তো এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে যে অন্য একটু সীমাবদ্ধতা থাকতে পারে। তেমনি আপনার যিনি ফেলো হাজি আছেন তাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে। কেউ হয়তো টয়লেটে একটু বেশি সময় থাকছেন, অনেকের হতে পারে সেটা। আমাদের যারা একটু বয়োজ্যেষ্ঠ আছি, তারা দেখবেন অনেক সময় হয়তো বা ওয়াশরুমে একটু বেশি সময় নিচ্ছেন। হোটেল রুমগুলোতে কিন্তু ওয়াশরুম থাকে একটাই, বেড থাকবে 4টা থেকে 6টা। 6 জনের জন্য যদি আমি ধরি একটা ওয়াশরুম, তাহলে আপনি বুঝেন সেখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি আপনি ওয়াশরুম ব্যবহার করাটা আপনার জন্য অতটা সুবিধার হবে না। সেক্ষেত্রে আমি কি বাথরুমের দরজায় গিয়ে জোরে জোরে বাড়ি দেবো? না, আমি অপেক্ষা করব, আমি সবর করব, ধৈর্য ধরবো, এবং তার সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করব, যে এই ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক, তিনি হয়তো বা সময় নিচ্ছেন বেশি, তার বেশি নেওয়াটাই তার জন্য স্বাভাবিক। হ্যাঁ, আমরা হয়তো তাকে নসিহা করতে পারি, যে দেখেন আঙ্কেল, আমরা এখানে যেহেতু সবাই মিলে আছি, সবার অসুবিধা হয়ে যায়, আপনি চেষ্টা করেন একটু দ্রুত করার জন্য। এতটুকু নসিহা আমরা করতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা কাউকে রিডিকুল করা বা কারোর সাথে রাগারাগি করা, এই জিনিসটা আমরা করবো না ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয়, আমরা যত লজিস্টিক্স দেখবো সৌদি আরবে গিয়ে, এখানে সবকিছু কিন্তু আমাদের হাতে না। এখানে ম্যাক্সিমামই আপনারা যখন সৌদি আরবে ল্যান্ড করবেন, তখন থেকে ম্যাক্সিমাম সবকিছুই কিন্তু সৌদি মোয়াল্লেমের আন্ডারে চলে যায়। অর্থাৎ সৌদি যে কাউন্টার পার্ট আমাদের বাংলাদেশে, আমরা সৌদিতে সৌদির একটা কোম্পানি, ওই সৌদির কোম্পানির আন্ডারে চলে যায়। বাস থেকে শুরু করে আপনি মিনা মুজদালিফা যাওয়া, টোটাল হজের যে অ্যারেঞ্জমেন্ট, সবকিছু তাদের হাতে। ওখানে গিয়ে যদি তাদের কোনো কিছু ফেল করে, কোনো একটা সার্ভিস ফেল করে, এখানে মোটেই মানে আপনি সরাসরি এজেন্সির উপরে চাপিয়ে দিলে সেটা কিন্তু জুলুম হয়ে যাবে, কারণ এখানে আমাদের কোনো হাত নাই। মিনা যাবেন আপনি, হয়তো মক্কায় এখনো বাস আসে নাই, এটার জন্য আপনি যদি বলেন যে ভাই কি এজেন্সিতে আসলাম বাস পাইতেছি না, এটা আসলে আমাদের হাতেই নাই। এটা সৌদি মোয়াল্লেম থেকে অ্যালোকেট করা থাকে। সে তার শিডিউল অনুযায়ী আসবে যাবে। ওখানে জ্যাম লাগবে, আসতে দেরি হবে, ড্রাইভার শর্টেজ থাকতে পারে, ড্রাইভার ম্যাপ ভুলে যেতে পারে, ওখানে অনেক নতুন নতুন ড্রাইভার আসে, লেট করে আসতে পারে সে। নানা সিচুয়েশন আসতে পারে যেগুলো একটাও আমাদের হাতে নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার আপনার জন্য ইজিয়ার। কিন্তু আপনি যদি এগুলো না জানেন, যেটা কোনটা কার হাতে বা কোনটা জন্য এজেন্সি দায়ী, কোনটার জন্য এজেন্সি দায়ী না, তাহলে আপনি দেখা যাবে কি র্যান্ডমলি হয়তো বা আপনি অভিযোগ করছেন যে আপনি এটা করলেন না, ওইটা করলেন না, বা এটা আমার দেরি হয়ে গেল, ওইটা আমার লেট হয়ে গেল, এরকম। এই জিনিসটা যাতে আমরা না চিন্তা করি, কারণ এখানে দেখেন খাবার, হোটেল, গাড়ি, আহ, তাবু সবকিছু মিলে এখানে আসলে ভিসা থেকে যদি আমি এয়ার টিকেট থেকে চিন্তা করি, তাহলে এখানে 8টা 9টা কোম্পানি একসাথে কাজ করছে। আপনারা হয়তো আমাদেরকে দেখছেন, আপনারা এখন পর্যন্ত আমাদেরকে ফেস করছেন, যত কিছু হচ্ছে আমাদেরকে ফেস করছেন, কিন্তু এটার ব্যাক এন্ডে কাজ করছে প্রায় 8টা 9টা কোম্পানি। সবার মধ্যে একটা সম্মিলিত প্রয়াস কাজ করছে, এবং সবার মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি কাজ করছে। এই জিনিসটা মেনটেন করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট এবং খুবই চ্যালেঞ্জিং। এই জন্যই মানে একটা এজেন্সির প্রয়োজন হয়, আদারওয়াইজ এটা তো আসলে র্যান্ডমলি করা যায় না। এই কাজটা অনেকটাই ডিফিকাল্ট। এই কারণে দেখা যায় কি, এখানে কোনো না কোনো একটা স্পটে গিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করতেই পারে। আপনার 8টা কোম্পানি, আমি যদি ফর এক্সাম্পল ধরি, এখানে 8টা কোম্পানি কাজ করছে একসাথে, প্রত্যেকে যে স্মুথলি কাজ করবে এটা কিন্তু বলা যায় না। আপনি যে পিলো পাসিং গেম আমরা খেলেছি এক সময় হয়তো বা ছোটবেলা থাকতে, আপনি দেখেছেন একজন থেকে একজন পিলো পাস করে, কিন্তু কোনো একজন যদি পিলোটের হাতে নিয়ে বসে থাকে, বাকিরা কিন্তু পিছিয়ে যায়। বটল নেক বলে এগুলোকে।
তাহলে এই যে বিষয়টা, এখন কোন এক জায়গায় যদি গিয়ে আমার সৌদি মোয়াল্লামের পক্ষ থেকে বাস কোম্পানি থেকে ঝামেলা হয়ে গেল, কিংবা আমার কেটারিং সার্ভিস যে দেওয়ার কথা ছিল সে কোথাও আটকে গেল, তাহলে আমার কেটারিং সেদিন আসতে লেট হয়ে যাচ্ছে। এখানে আসলে আমার করণীয় কি? এখানে আমার করণীয় সবর করা ছাড়া কিছুই করণীয় নাই। আমরা সবর করব, আমরা জানতে চাইবো যে ভাই কেন এটা হচ্ছে। এটা আপনাদের অধিকার, আপনাদের সাথে আমাদের চুক্তি, আপনাদের সাথে আমাদের ওয়াদা যে আপনাদেরকে এই এই পরিমাণ খাবার দেওয়া হবে, বা এই এই বেলায় খাবার দেওয়া হবে। কোন এক বেলায় খাবার না আসলে আপনারা অবশ্যই কোয়ারি করবেন, দেরি হলে কোয়ারি করবেন, বাস না আসলে দেরি হলে কোয়ারি করবেন। কিন্তু সেটা যাতে আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটির হয়, যে ভাই সমস্যাটা কি একটু খুলে বলেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের উপরে শয়তান হয়তো কবজা করে ফেলে, আমরা বলি যে ভাই এ এত লেট কেন হচ্ছে, কি করেন আপনারা। ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। দেখেন, সৌদি আরব প্রত্যেকটা বছর হজের নিয়ম চেঞ্জ করতেছে। ওয়াল্লাহি আপনারা হয়তো যারা নিউজ পড়েন তারা জানেন, 2022 সাল থেকে হজের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। কোভিড এর আগের যে চেহারা ছিল, আফটার কোভিড এটার চেহারা পুরো এখন পাল্টে গেছে। এখন ফুললি তারা, সৌদি আরব এখন অনেক কিছু অটোমেট করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের টেস্টিং করতেছে তারা। কখনো বলে এই ভ্যাকসিন লাগবে, কখনো বলে ওই ভ্যাকসিন লাগবে। আপনি রিসেন্টলি জানেন কিনা যে উমরা করার সময় তারা মেনিনজাইটিসের ভ্যাকসিনটা বাধ্যতামূলক করছিল, এটা কাইন্ড অফ ডিসেম্বরের লাস্টে নাকি জানুয়ারির দিকে করছিল। ফেব্রুয়ারি পর্যন্ত বোধহয় এটার একটা সার্কুলার ছিল। হঠাৎ করে সেটা আবার তারা তুলে দিছে। এবং ওই সময় যারা উমরায় যাচ্ছিলেন, তারা এই ভ্যাকসিনের জন্য কি দৌড়াদৌড়ি, কখন দিতে হবে কবে দিতে হবে জানি না, কিছু বুঝতে পারতেছি না। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত রেডি ছিল না। গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার যায় নাই যে এই ভ্যাকসিনটা দিতে হবে, কোথা থেকে দিবে। সৌদি আরব থেকে বলতেছে বাংলাদেশ থেকে ভ্যাকসিনটা সার্টিফাইড হয়ে আসতে হবে, আদারওয়াইজ ভিসা দিবে না। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানেই না এই ধরনের যে কোনো একটা রুলিংস তারা সেট করছে। তাহলে আপনি কি করবেন? আপনি একটা প্রাইভেট হসপিটাল থেকে মেনিনজাইটিস ভ্যাকসিন দিবেন, উমরায় যাওয়ার সময় আপনাকে আর ভিসা দিয়ে না, বলে কি এটা তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ না। এবং গভর্নমেন্টের কাছে গেলেন, গভর্নমেন্ট বলে আমি তো জানি না। তো এই যে একটা কেওটিক সিচুয়েশন, এটা কেন হয়? কারণ সৌদি আরব সরকার অথরিটি প্রায় সময় বিভিন্ন রকম এবি টেস্টিং করতে থাকে, এটা করলে কেমন হয়, ওইটা করলে কেমন হয়, এরকম করতে থাকে। তো যার ফলে দেখা যায় কি আমাদের প্রস্তুতিটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা হয়তো গত বছরে যেটা করেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ইয়ারের প্ল্যান প্রোগ্রাম সাজাই, কিন্তু নেক্সট ইয়ারে যেতে যেতে আমাদের সব ওলটপালট করে দেয়। আপনারা খেয়াল করেন, এই কিছুদিন আগেই তারা একটা সার্কুলার দিয়েছে যে 15 বছরের নিচে কোনো বাচ্চাকে নিয়ে হজে যাওয়া যাবে না। অথচ একটা বিশাল সংখ্যক ফ্যামিলি তাদের বাচ্চাদের জন্য কিন্তু 3,30,000 টাকা জমা দিয়ে দিয়েছিল। আপনারা সবাই দিয়েছেন না? 30,000 টাকা প্রি রেজিস্ট্রেশন আর 3 লাখ টাকা রেজিস্ট্রেশন বাবদ, এই টাকাটা বাচ্চাদের জন্য দিয়ে দিছে অনেক প্যারেন্টস। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, টাকাগুলো আহ, মানে তারা এখন রিফান্ড চাইতেছে, বা আমরা গভর্নমেন্ট থেকে অ্যাপ্লাই করে জিনিসটা রিফান্ডের ব্যবস্থা করতে হচ্ছে এজেন্সিগুলোর। কিংবা অনেকে ইয়েতে যাচ্ছে, রিপ্লেসমেন্টে যাচ্ছে সেগুলোর। এই যে হঠাৎ করেই, এটা কেউ এক্সপেক্টই করে না এই যে তারা বাচ্চাদেরকে অ্যালাউই করবে না এখন থেকে আর। 15 বছরের নিচে কোনো বাচ্চাকে আর অ্যালাউ করতেছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো কোনোটাই আমাদের হাতে নেই। সৌদি সরকারের যখন ইচ্ছা যেরকম ইচ্ছা তারা চেঞ্জ করবে। আপনি এখন এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন না, একটু পিছনে ফিরে দেখবেন এই রাস্তা ব্লক। আপনি আপনার ফ্রেন্ডকে হয়তো ফোন দিয়ে বলছেন যে দেখো আমি এত নম্বর গেট দিয়ে ঢুকছি, তুমি এদিকে ঢুকে সোজা ডানে চলে আসো। সে আপনাকে ফোন দিয়ে বলবে কই, গেট তো বন্ধ। অথচ 2 মিনিট আগে আপনি দেখছেন গেটটা খোলা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পুরোপুরি ওখানকার অথরিটির আন্ডারে, এবং তারা হ্যাভ দেয়ার ওন রিজনস। তারা বিভিন্ন কারণে এগুলো করতে পারে, এগুলো আমরা আসলে আর্গুমেন্ট করার কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে বাস্তবতাটা বোঝাচ্ছি যেটা আসলে কিভাবে কি হয়। 20 লাখ মানুষ একসাথে জড়ো হয় হজে, ওভার 2 মিলিয়ন পিপল। এটা একটা মানে সোজা কথা না কিন্তু আসলে। তো এই জন্য দেখা যায় কি এত বড় একটা মানে মিটিং এ মানুষের, মুসলিমদের একটা জমায়েতে ভুল ভ্রান্তি থাকাটা একদম স্বাভাবিক। একটা না একটা জায়গায় স্লিপ করবেই। আপনার 20 লাখ মানুষ এক জায়গায় এসে একটা রিচুয়াল পালন করতেছে, এখানে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। ভুল ভ্রান্তি তো দূরের কথা, আমরা তো কিছুদিন আগেও জানি যে জামারাতে পাথর মারতে গিয়ে মানুষ মারা যেত। এখন জামারাত তারা 3-4 তলা করে ফেলছে জাস্ট ওইটাকে মিটিগেট করার জন্য। অথচ একসময় ওখানে পাথর মারতে গিয়ে মানুষ পদদলিত হয়ে মারাই যেত। তো এইটা আমি কি বলবো, এটাকে ভুল বলবো না কি বলবো? তো এই যে অবস্থা, সৌদি সরকারও কিন্তু মানে প্রতিনিয়ত চেষ্টা করতেছে নতুন নতুন আহ, সুবিধা করার জন্য, যে আমি তাহলে এবার এটা চালু করি তাহলে হয়তো ইজিয়ার হবে, ওইবার ওইটা চালু করে ওইটা ইজিয়ার হবে, এরকম। আর সবচেয়ে বড় কথা, যে কোনো রকম মানসিক চাপের জন্য নিজেকে প্রস্তুত রাখা। এই যে আপনি যাচ্ছেন, আপনি কিন্তু এখন মনে মনে খুব এক্সাইটেড, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক্সাইটেড যে আমরা আল্লাহর ঘরে যাবো, আমরা হজ করব, আমাদের জীবনের স্বপ্ন, আজন্ম লালিত স্বপ্ন আমরা পূরণ হবে। কিন্তু ওখানে গিয়ে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হচ্ছে। এই যে এতক্ষণ যে অনেক কথা বললাম, হ্যাঁ, যেমন লাগেজের কথা ফর এক্সাম্পল, আমরা লাগেজের আলোচনায় যেদিন করবো সেদিন আমরা বলবো। লাগেজ দেখা যায় কি সরাসরি যখন হোটেলে আসে,
লাগেজ অনেক সময় 2 3 দিন 4 দিনও থাকে না, আসে না। এরকমও কেস হয়েছে 4 দিন ধরে লাগেজ পাই নাই। আপনার মানসিক অবস্থাটা তখন কি হবে বলে মনে হয় আপনার, বলেন? আপনার লাগেজ যেখানে আপনার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, জিনিসপত্র আছে, আপনার কাপড় চোপড় আছে, সবকিছু আছে, আপনি হয়তো আপনার 7 কেজি কেবিন ব্যাগে কিছু কাপড় রেখেছেন, কিন্তু 4 দিন ধরে আপনার লাগেজ আসতেছে না। আপনার মেন্টাল সিচুয়েশনটা কি হবে? এটা আদৌ আসবে কিনা? আপনাকে যদি আমি হাজারও বলি যে ভাই এটা আসবেই আসবে, এটা আকাশ থেকে তো আর উড়ে কোথাও চলে যাওয়ার কথা না, এটা প্লেন করে আসছে মানে আপনার হোটেলে আসবে। হয়তো এটা ঘুরে আসতেছে বা অন্য কোনো হোটেলে মিসপ্লেস হয়ে গেছে, কিন্তু সেটা আপনার কাছে আসবে। কিন্তু আমার কথা আপনার জীবনও কনভিন্সিং মনে হবে না, কারণ আপনি যতক্ষণ না আপনার লাগেজ আপনার চোখের সামনে দেখতেছেন আপনি কনভিন্সড হবেন না। এটাই হিউম্যান নেচার। তো এই যে মানসিক চাপগুলো বিভিন্ন ধরনের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এর জন্য আরো অনেক এক্সাম্পল আসতে পারে। তখন নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করবেন যে আমি মানসিক চাপটা গ্রহণ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। ওখানে গিয়ে যাতে আমি নতুন করে মানসিক চাপ অনুভব না করি, আমি যাতে প্রিপেয়ার থাকি যে আমার এই ধরনের সিচুয়েশন হতে পারেই, ওইটা জাস্ট মাথায় রাখতে হবে আমাদের। দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমাদের গত বছরের জানুয়ারিতে উমরাতে একটা গ্রুপ গেছিল। সেখানে রিটার্ন করার সময় সৌদি এয়ারলাইন্সে আমাদের 4 জন হাজি ফ্লাইট মিস করছেন। তারা উইদিন এয়ারপোর্টে ফ্লাইট মিস করছেন। মানে চিন্তা করে দেখেন, ওনারা পুরো সফর কিন্তু খুব আনন্দের সাথে কাটাইছেন, খুব এনজয় করছেন, জাস্ট রিটার্ন করতেছেন, তারা দেশে চলে যাবেন। ওই সময় তারা ফ্লাইটে উঠতে পারেন নাই। উঠতে পারেন নাই বলতে কি, একদম শেষ মুহূর্তে তারা বোর্ডিং করতে গেছেন, মানে একদম লাস্ট মুহূর্তে। কারণ কি, দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। জেদ্দা এয়ারপোর্ট, এটা এত বিশাল এয়ারপোর্ট, মানে এটা আপনারা যখন দেখবেন তখন এটা আইডিয়া হবে যে এটা 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 মানে একটা স্টেডিয়ামের চেয়েও বড় এই এয়ারপোর্ট। আপনি যখন আহ, আপনি বোর্ডিং পাসে লেখা দেখবেন যে এত নম্বর গেট থেকে আপনি বোর্ডিং করবেন, হ্যাঁ আপনার কাছে মনে হবে এখানে তো আসলে সোজা রাস্তা, আমি হেঁটে চলে গেলেই হচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা হয় এটা অনেক লম্বা। আপনার হয়তো 9 নম্বর গেট থেকে 8 নম্বর গেটের দূরত্ব, এটাই আপনার হয়তো 15 মিনিটের রাস্তা, আপনি হেঁটে 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 যাচ্ছেন। তো আমাদের ওই হাজিরা যেটা হয়েছিল সেটা তারা ওই ক্যালকুলেশনটা করতে পারে না, তারা বুঝতে পারে না যে তাদের বোর্ডিং নাম্বারে যাওয়ার সময় এত লম্বা রাস্তা হেঁটে যেতে হতে পারে। তারা রিল্যাক্সলি হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন, কিন্তু যখন দেখতেছেন যে গেট তো আসে না, তখন তারা প্যানিক করতেছেন। এরপর দৌড়ায় দৌড়ায় তারা গেলেন এবং লাস্ট মুহূর্তে তারা যখন বোর্ডিং করতে যাচ্ছেন, তাদেরকে সৌদি এয়ারলাইন্স অথরিটি বোর্ডিং করতে দেয় নাই। এখন দেখেন, এখন আপনি যদি বলেন আমাদেরকে কেন বোর্ডিং করতে দিল না, এটা এজেন্সির দোষ? এটা এজেন্সির দোষ না, এটা সৌদি এয়ারলাইন্সের অথরিটির সুপ্রিম লিডার। আমি যদি ওখানে সৌদি এয়ারলাইন্সের হাত পায়েও ধরি, তারা আমাকে ঢুকতে দিবে না। আমাকে সে চিনে না, আমি তার কাছ থেকে টিকিট কিনছি, আই এম জাস্ট এ কাস্টমার, আর কিছু না আমি। আমি যদি বলি যে ভাই এটা আমার হাজি, আমার মান সম্মানের প্রশ্ন, আপনি এটাকে বোর্ডিং করেন, সে জীবনও করবে না। তারা কিন্তু দরজার সামনে দাঁড়ানো, তাদেরকে বোর্ডিং করতে দেয় নাই, কারণ তারা রুলস ফলো করে নাই, তারা যেই টাইমে বোর্ডিং করার কথা ওই টাইমে আসে নাই। তাহলে দেখেন, তারা ওই সময়টাতে পুরো অসহায়। আমাদের বাকি যারা হাজি লোড অনবোর্ড করেছিলেন, তারা আমাদেরকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছেন যে আমাদের 4 জন হাজি কিন্তু বোর্ডিং করতে পারে নাই। আমরা তখন মক্কায়, আমাদের আরেকটা গ্রুপ তখনও মানে ব্যাক করে নাই। আমরা তখন মক্কায় বসে আছি এবং এই যখন মেসেজ পেলাম যে আমাদের 4 জন হাজি বোর্ড করতে পারে নাই, তখন আমরা ইমিডিয়েটলি মানে তাদেরকে রিচ আউট করার ট্রাই করছি, তাদেরকে বলছি যে আপনারা রিল্যাক্স থাকেন, আমরা এয়ারলাইন্সের সাথে কথা বলতেছি। আমরা এয়ারলাইন্সের সাথে 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 কথা বলছি, এবং এয়ারলাইন্স আমাদেরকে বলছে যে ওখানে যে আউটলেটটা আছে সেখানে গিয়ে যা তাকে তাকে তারা কথা বলে। তো ওনারা ওখানে কথা বলছেন, ওনারা ওখানে কনভিন্স করার চেষ্টা করছেন, এবং আলহামদুলিল্লাহ তারা কনভিন্স হয়েছেন যে তাদেরকে নেক্সট ফ্লাইটে দিবে। তবে নেক্সট ফ্লাইট হচ্ছে একদম 24 ঘন্টা পর, মানে 24 আওয়ার্স তারা এয়ারপোর্টে লকড, বের হতে পারতেছে না এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টে তারা 24 ঘন্টা থাকতে হবে। আমাদের ফ্লাইট ছিল তার ঠিক 12 ঘন্টা পর। আমরা যেটা করছি, আমরা 12 ঘন্টা পরে সেখানে গিয়ে তাদের কাছে ক্যাশ টাকাও ছিল না যে তারা কিছু কিনে খাবে, তাদের খিদে লাগবে। একটা ছোট বাচ্চাও কিন্তু ছিল তাদের সাথে। আমরা যেটা করছি, আমাদের একজন পার্টনারের শহীদ, আপনারা চিনেন, তার একটা ক্রেডিট কার্ড ছিল যেটা ডুয়েল কারেন্সি। সেও ক্রেডিট কার্ডটা দিয়ে আসছে তাদেরকে, যে আপনারা এটা ইউজ করেন এখানে, আপনার যত খরচ নেওয়ার আপনি দেশে গিয়ে আমাকে ফেরত দিয়ে দিয়েন। তো তারা ওই ক্রেডিট কার্ডটা ইউজ করে সেখানে 24 আওয়ার সার্ভাইভ করছেন, এবং নেক্সট ফ্লাইটে তারা দেশে ব্যাক করছেন। তো দেখেন, একটা 14 দিনের সফরে তারা কত এনজয় করছেন, কিন্তু লাস্ট মুহূর্তে এসে জাস্ট একটা মিস্টেকের কারণে তাদের কত বড় একটা প্রেসার গেল। এটার জন্য কি তারা দেশ থেকে প্রস্তুতি নিয়ে গেছিলেন? জান নাই। তাহলে এই যে মানসিক প্রস্তুতিগুলো, চাপের জন্য যে নিজেকে প্রিপারেশন রাখা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার যে কোনো কিছু হয়ে যেতে পারে এখানে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, হসপিটালাইজ হতে পারেন, আল্লাহ না চাক আপনি হয়তো আল্লাহর কাছে চলে যেতে পারেন। তো এগুলোর জন্য নিজেকে প্রিপারেশন রাখাটা আমাদের মানসিক প্রস্তুতির মধ্যে খুবই জরুরি। আমি মানসিক সাইডটা একটু বেশি আলোচনা করছি, আমি জানি আপনাদের হয়তো বিরক্ত লাগছে, বাট আমি একটু বেশি আলোচনা করছি কারণ এটা আপনাদের জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন। এটার জন্য প্রিপারেশনটা খুব জরুরি।
দেখেন, শারীরিক প্রস্তুতি কি, এখন হাঁটার অভ্যাস করতে হবে। ওখানে প্রচুর হাঁটতে হবে আপনাদেরকে, প্রচুর হাঁটতে হবে। যারা উমরায় গেছেন তারা জানেন, হজে আরো বেশি। আপনি ডি ক্যাটাগরির তাঁবু, যেটা বাঙালিদের জন্য অ্যারেঞ্জ করা হয়, বেসিক্যালি 90% বাঙালি ডি ক্যাটাগরির তাঁবুতে থাকে মিনাতে। ডি ক্যাটাগরির তাঁবু থেকে আপনি জামারায় যাবেন এবং ব্যাক করবেন, এটা প্রায় 5 কিলোমিটার। চিন্তা করেন, আপনি যখন আহ 10 তারিখ একবার যাবেন 5 কিলোমিটার, এবার 11 12 তারিখ আপনি আবার যাবেন 5 কিলোমিটার 5 কিলোমিটার করে, নট এ ম্যাটার অফ জোক। এরপর দেখেন, আপনি যখন মিনা থেকে আরাফায় যাবেন, যদি কোনো কারণে বাস ফেল করে, আপনার কিন্তু আরাফায় টাইমলি পৌঁছানো জরুরি, আপনাকে কিন্তু হাঁটা দিতে হবে। এত লম্বা পথ আপনি হাঁটবেন, এটার জন্য প্রস্তুতি কি আপনার আছে? আপনি যদি বলেন যে ভাই আমি হাঁটবো না, আমাকে গাড়ি অ্যারেঞ্জ করে দেন, এখন মনে করেন গাড়ি সবগুলা বসা, জ্যামের কারণে ওখানে কোনো গাড়ি মুভ করতে পারতেছেন, আপনি গাড়িতে বসে থাকলে আপনি আরাফা মিস করবেন, 100% মিস করবেন আরাফা আপনি। কিন্তু আল্লাহ রসুল বলছে আরাফাই হলো হজ। আমি তো সেটা কোনোদিন মিস করতে পারি না। তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাঁটা দিতে হবে। এইটার জন্য আমি প্রস্তুত, প্রস্তুত কিনা। আপনি যদি আমাকে বলেন যে ভাই দেখো, তোমার এজেন্সি থ্রুতে আসলাম, আমি তো হেঁটে যেতে হচ্ছে এখন, তা আমার তো কিছু করার নাই, এখানে এত মানুষের চাপ। আরাফা যেদিন হয়, দেখেন, আপনারা এখন যাচ্ছেন মক্কায়, মক্কা থেকে আপনারা হয়তো হজে আসতেছেন, মিনা আসতেছেন, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সরাসরি আরাফায় আসে, মক্কায় যায় না। অনেকে মিনাতেও যায় না, মিনাতে আমরা এক রাত থাকি, বাট ওখানে অনেকে মিনাতেও যায় না সরাসরি, যেহেতু আরাফাই হজ, তারা ফরজটা করার জন্য সোজা আরাফায় গিয়ে উপস্থিত হয়। অর্থাৎ আরাফার দিন, 9 তারিখে যে আরাফার দিন, সেদিন কিন্তু আপনি দেখবেন যে মানে লোকে লোকারণ্য, মানে তখন সারা পৃথিবীর মুসলিম সব এক জায়গায় আরাফাতে। তো জায়গা ওই জায়গাতে যখন এত মানুষ জড়ো হয়, তখন কি বাসকে আসলেই যাওয়ার মতো অবস্থা থাকে? আমাদের যদি ভাগ্য ভালো থাকে, আল্লাহ যদি আমাদের সহায় হন, তাহলে হয়তো আমরা বাসে ইজিলি ক্যারি করতে পারবো, মুভ করতে পারবো। কিন্তু এটার জন্য প্রস্তুত থাকবেন যে এই জায়গায় আপনাকে হয়তো হাঁটতে হইতে পারে। এই যে বিশাল আপনার 10 12 কিলোমিটারের রাস্তা, এটা আপনাকে হেঁটে যেতে হতে পারে। তো এটা হাঁটার জন্য আপনার প্রস্তুতিটা এখন থেকে রাখতে হবে। আমরা যারা হাঁটি রেগুলার, তারা তো আলহামদুলিল্লাহ। যারা হাঁটি না, তারা আজকে থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা একটু হাঁটার অভ্যাসটা করব। আমরা আমাদের বাসার আশেপাশে আমরা যেখানে যাই, আমাদের গন্তব্যে চেষ্টা করবো হেঁটে যাওয়ার জন্য, যাতে আমার হাঁটার প্র্যাকটিসটা থাকে। হঠাৎ করে ওখানে গিয়ে হাঁটা শুরু করবেন, পা ব্যথা করবে আমাদের। আমরা যেখানে হোটেল ফিক্স করছি, সেখান থেকে 10 মিনিটের রাস্তা মাত্র। হোটেল থেকে আপনি হয়তো নামাজ পড়তে গিয়ে আপনার তেমন কোনো ফিল হবে না, বাট আপনি যখন হজে যাবেন, যখন আপনি জামারে যাওয়া আসা করবেন 5 কিলোমিটার, তখন আপনি দেখবেন আপনি এই যে তাঁবুতে এসে আপনার পা ছড়াই দিয়ে আপনি যে সেই যে শুইছেন, আর উঠতে পারবেন না। আপনি কি এটা চান? আপনার হজের সেই 5 দিনে এই প্রেশার নিয়ে শুধু শুধু আপনি নিজেকে কষ্ট দিবেন? দিবেন না। আপনি যেটা করবেন, এখন থেকে হাঁটার অভ্যাস করবেন, যাতে আপনি ওখানে গিয়ে সেটা আপনার জন্য ফ্যামিলিয়ার হয়ে যায়। এটা অনেকেই বলে, আমরা অনেকেই হয়তো সিরিয়াসলি নেই না, কিন্তু এটা কিন্তু সত্য। হাঁটার অভ্যাসটা ওখানে আপনি যদি এখন থেকে না করেন, আপনি পস্তাবেন। ফিটনেস ধরে রাখা, অর্থাৎ আপনি যে হাঁটতেছেন বেশি বেশি, আপনি হাঁপাই যাচ্ছেন কিনা, হয়তো আপনার পা ব্যথা করতেছে না, কিন্তু আপনার বুক ধড়ফড় শুরু হয়েছে, আপনি হাঁসফাঁস করতেছেন, আপনার মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই জিনিসটা কেন হয়? হঠাৎ করে যখন আমরা কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমাদের এই অবস্থাটা হয়। এই জন্য আমাদের ফিটনেস ধরে রাখাটা জরুরি। আমরা এখন থেকে হাঁটলে কিন্তু অটোমেটিক আমাদের ফিটনেসটা ডেভেলপ করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনারা যারা জগিং করেন জগিং করতে পারেন, যারা ব্যায়ামের অভ্যাস হয় ব্যায়াম করতে পারেন। সুস্থ থাকার চেষ্টা করা, এটা আসলে কিভাবে করে আমরা কেউ জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, আমরা সুস্থ থাকি। কিন্তু আমাদের এন্ড থেকে হিউম্যানলি যা পসিবল আমরা করব। আমরা এমন কোনো কিছুতে ইনভলভ হব না যেখানে আমরা হয়তো অসুস্থ হয়ে যেতে পারি। আমরা এমন কোনো সফর করব না এখন, গুরুতর সফর করবো না যেটাতে অসুস্থ হয়ে যেতে পারি। আমরা এমন কোনো খাদ্যাভ্যাসের মধ্যে লিপ্ত হব না যে অসুস্থ হয়ে যেতে পারি। আমরা এমন কোনো ভাবে আহ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জিং কোনো কাজ করবো না যে অসুস্থ হয়ে যেতে পারি। আমরা এমন কোনো ঠান্ডা খাবার খাবো না যে ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ যতটুকু নিজেকে এখন সুস্থ রাখার চেষ্টা করেন, হজ পর্যন্ত নিজেকে সুস্থ রাখার জন্য। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তখন। এর আগে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বলে আমার মনে হয় না। এগুলোকে আপনারা জাস্ট ধরে রাখেন, আপনার ফিটনেসটাকে, আপনার সুস্থতাকে ধরে রাখেন, যাতে আপনি সেদিন আহ, খুব ভালোভাবে আপনার রিচুয়ালস গুলো পালন করতে পারেন। টিকা গ্রহণ আপনারা সবাই করে ফেলছেন আলহামদুলিল্লাহ। ডাক্তারের পরামর্শ নেওয়া, যাদের আহ, কোনো না কোনো মেডিকেল ইস্যু আছে, তারা তাদের সংশ্লিষ্ট ডাক্তারের সাথে ডিটেল আলাপ করবেন যে আপনি এই সফরে যাচ্ছেন, আপনার সাথে কি কি করতে হবে আপনাকে। ডাক্তাররা আপনাকে একদম ইন ডিটেল হয়তো বা তারা গাইড করবেন, সেই গাইডলাইনটা নিবেন যে ডাক্তার আপনাকে কি ধরনের প্রিপারেশন নিতে বলতেছে, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর পর্যাপ্ত বিশ্রাম নেবেন, এখন থেকে বিশ্রাম নেওয়ার অভ্যাস করবেন, যাতে আপনার রেগুলার ঘুম হয়। ঘুমটা কিন্তু আমাদের জন্য মেডিসিনের মতো কাজ করে। রেগুলার ঘুম এবং বিশ্রাম আমরা নিব, যাতে আমরা শারীরিকভাবে ফিট থাকি। এই কয়টা জিনিস আমাদের শারীরিক ফিটনেস, শারীরিক প্রস্তুতির অংশ। এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। আর্থিক প্রস্তুতি, বিভিন্ন ধরনের ভ্রমণের খরচ থাকে, যেমন আহ, এই যে আমাদের যে
প্যাকেজের বাইরে কিন্তু অনেক ধরনের ভ্রমণ আমরা করে থাকি। এটা উমরাতে গেলেও করা হয়, হজে গেলেও করা হয়। যেমন তায়েফ, ফর এক্সাম্পল, আমরা তায়েফে যেতে পারি। তাইফে গেলে একটা আমাদের ফেয়ার আসবে, যেহেতু আমরা হয়তো বা যদি আমরা 10-15 জন একটা গ্রুপ করতে পারি, তাহলে হয়তো আমাদের একটা 20-30 রিয়ালের মতো একটা খরচ আসতে পারে, বা তার চেয়ে 40-50 রিয়ালের মতো খরচ আসতে পারে। বা এখন রেট কেমন চলতেছে জানি না, বাট আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তো এই ধরনের খরচগুলো হতে পারে। আপনি তাইফে যাবেন, আপনি জেদ্দায় যাবেন, আপনি যদি অন্য কোনো স্পটে যেতে চান, হ্যাঁ, এইসব জায়গায় যেতে হলে যেটা হয় সেটা হচ্ছে অনেকগুলো হাজি মিলে তারা যদি এগ্রি করেন যে একসাথে যাবেন আমাদের গ্রুপে, তাহলে আমরা একসাথে একটা অ্যারেঞ্জ করে দেই। আমরা বাস হায়ার করি, আমরা প্রাইভেটলি সেখানে ট্রিপটা দিয়ে আসি, ডে ট্রিপ দিয়ে আসি আমরা। তাই গেলে যেটা হয়, আপনি আসার সময় আর একটা হয়তো নফল উমরা করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তো এই বিভিন্ন ভ্রমণের খরচগুলো আপনার সাথে রাখবেন, কিছু ক্যাশ টাকা আপনাদের সাথে রাখবেন, যাতে এই জিনিসগুলো, এগুলো বাস তো আসলে আমরা ডিজিটালি পেমেন্ট করতে পারি না, আমাদের ক্যাশ টাকায় পেমেন্ট করতে হয়, দ্যাটস ওয়াই আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন। দৈনন্দিন টুকটাক খরচ, আপনি হয়তো বা কেটারিং এর খাবার প্রতিদিন খাচ্ছেন, ভালো লাগতেছে না, আজকে একটু বাইরে বিরিয়ানি খেয়ে আসি, কিংবা আজকে একটু আমি মান্ডি খেয়ে আসি, ওখানে বেশ জনপ্রিয় খাবার, কিংবা আমি একটু মানে ফাস্টফুড খেয়ে আসি, হতে পারে আপনার ইচ্ছা হতে পারে। কিংবা টুকটাক জিনিসপত্র কিনছেন, আজকে একটা হয়তো বা জায়নামাজ দেখলেন, পছন্দ হলো নিয়ে নিলেন, একটা বই পছন্দ হলো নিয়ে নিলেন, একটা মুসাফ পছন্দ হলো নিয়ে নিলেন। এই যে টুকটাক বিভিন্ন খরচগুলো হয়, এগুলোর জন্য টাকা পয়সা রাখতে হবে। কুরবানির খরচ খুব ইম্পর্টেন্ট। সরকারি হিসাবে 750 রিয়ালের মতো খরচ আসে। এটা সৌদি সরকারের ফান্ডে জমা দিতে হয়, অটোমেটিক আপনার কোরবান হয়ে যাবে, সেটা আপনারা 10 তারিখে জানতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের গ্রুপ থেকে একটা কোরবানির অ্যারেঞ্জ করার জন্য, যদিও এটা এখনো ফাইনাল হয় নাই। যদি আমরা নিজেদের উদ্যোগে করতে পারি, সেক্ষেত্রে হয়তো খরচটা সরকারি খরচের চাইতে কিছুটা কম হবে। তো আপনারা এই জন্য হাইয়েস্টটা ধরে নেবেন যে 750 রিয়াল আপনার লাগবে। যদি পসিবল হয় আমরা নিজেরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে জানাবো। যারা যারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে চান, এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, যারা অ্যাটেন্ড করতে চান তারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেন। আমরা পশু দেখে কিনে আমরা নিজেরা জবাই করব। হ্যাঁ, আমাদের একজন প্রতিনিধি থাকবেন যিনি জবাই করবেন, এবং আপনারা হয়তো বা আহ, মানে যখন তাওয়াফে যাবেন তার আগে আপনারা জানতে পারবেন আপনার কোরবান হয়েছে। তো এইটার জন্য হয়তো খরচ কিছুটা কমে আসে, 50 থেকে 100 রিয়ালের মতো কম আসতে পারে আরো। সেটা ওখানে গেলে আমরা বুঝতে পারবো, যেহেতু এখন অনেক দিন বাকি, আমরা সেখানে গিয়ে ডিসকাস করব। জাস্ট আমি জানিয়ে রাখলাম যে আপনি কতটা টাকার প্রস্তুতি নিয়ে যাবেন। আপনি 750 রিয়াল প্রস্তুতি নিয়ে যাবেন। উপহার ক্রয়ের খরচ, অবভিয়াসলি, মানে আমি এখানে কাছে কোনো জাজমেন্টের কিছু নাই। যারাই হজে যায় কেউ না কেউ তাদের ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য উপহার নিয়ে আসেন। তো উপহার কেনার জন্য কিন্তু আপনার টাকা লাগবে। তো একটু হিসাব নিকাশ করে আপনারা ওই পরিমাণ, এখানে যা যা আপনার খরচ হতে পারে, বিভিন্ন ভ্রমণের খরচ হতে পারে, টুকটাক কেনাকাটার খরচ হবে, কোরবানির খরচ হবে, উপহার কেনার খরচ হবে, এই খরচগুলো মাথায় রেখে কিছু রিয়াল আপনারা নিয়ে যাবেন। আর অপ্রত্যাশিত খরচ তো আছেই। এমন কোন একটা মানে ইস্যু হইলে আপনাকে হয়তো বা, অনেকের অ্যাজমা প্রবলেম থাকে, আমি জানি না আপনাদের কারো আছে কিনা। আপনি গিয়ে দেখলেন হয়তো আপনার যেই ইনহেলারটা ইউজ করেন সেটা হয়তো নষ্ট হয়ে গেছে কিংবা সেটা হারিয়ে গেছে। আপনাকে, ইনহেলার কিন্তু এটা একটা লাইফ সেভিং ইনস্ট্রুমেন্ট। আপনি তো আর বসে থাকতে পারবেন না যে দেশ থেকে কেউ আপনাকে ইনহেলার পাঠাবে, ওইটা সুযোগও নাই হজের সময়। তো আপনাকে যেটা করতে হবে, সেখানে যে কোনো একটা ফার্মাসি থেকে আপনাকে কিনতে হবে। এবং আমার কথাটা লিখে রাখেন কোথাও, যে সৌদি আরবে ফার্মাসি টু এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। ওষুধের খরচ ওগুলো আপনি যখন বাংলাদেশের সাথে তুলনা করবেন, আকাশ থেকে পড়বেন, আপনি এত টাকা গ্যাপ। তো এই যে খরচগুলো, ধরেন আপনার তখন ফার্মাসি থেকে কিছু একটা কিনতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু তখন খরচ করতে হবে। এটা এটা হচ্ছে অপ্রত্যাশিত খরচ। তো এইটার জন্য প্রস্তুতি রাখবেন, কিছুটা টাকা বাড়িয়ে নিয়ে যাবেন, যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত খরচ না হয়। বেঁচে গেলে তো আলহামদুলিল্লাহ, বা দেশে এসে আপনি অন্য কাউকে সেল করে দিতে পারছেন। ওকে, আমরা তিনটা প্রস্তুতি দেখলাম, একটা হচ্ছে আমাদের শারীরিক প্রস্তুতি, একটা মানসিক প্রস্তুতি, আর একটা হচ্ছে আমাদের আর্থিক প্রস্তুতি। এই তিনটা হচ্ছে আমাদের প্রস্তুতির বিষয়। আমরা আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা প্রস্তুতিগুলো নিব। কিছু বিষয় আমরা স্মরণে রাখবো। যেমন হজ, এটা আল্লাহর পথে একটা বিনিয়োগ। আপনি যে টাকাটা খরচ করছেন, প্যাকেজে দিছেন বা আমাদেরকে দিছেন বা আমরা যাদেরকে দিছি, এগুলো মূলত হচ্ছে আপনি একটা ইনভেস্টমেন্ট করতেছেন। এটা এমন না যে আপনি কিছু পারচেজ করতেছেন। দেখেন, আমরা যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কথাবার্তা বলি টুকটাক, তারা কিন্তু বুঝি যে মানে ইনভেস্ট করা আর পারচেস করা এক জিনিস না। তো অনেকে মনে করে আমি তো হজের একটা সার্ভিস পারচেস করলাম, না, আপনি আসলে সার্ভিস পারচেস করছেন, এটা ইন রিয়ালিটি। বাট আপনি অ্যাকচুয়ালি যেটা করছেন স্পিরিচুয়ালি, সেটা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় একটা বিনিয়োগ করছেন। নারীদের জন্য হজকে বলা হয়েছে জিহাদের সমান। চিন্তা করেন, জিহাদের চেয়ে বড় তো কোনো সম্মানিত কাজ নাই ইসলামে। নারীদের জন্য বলা হয়েছে সেটা জিহাদের সমান। তো নারীদের যদি যদি সেটা জিহাদের সমান হয়, পুরুষদের জন্য নিশ্চয়ই সেই মর্তবারই কিছুই হবে। এবং এটা একটা একটা রুকন ইসলামের।
তো এটা আপনি যেটা করতেছেন, এটা আপনি একটা ইনভেস্ট করতেছেন আল্লাহ রাস্তায়। তো এইভাবে চিন্তা করবেন যে আমি একটা আল্লাহ রাস্তায় ইনভেস্ট করতেছি, সো আমি এভাবেই অ্যাকর্ডিংলি অ্যাক্ট করব। আপনি যখন কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করেন, আপনি কিন্তু তখন সাথে সাথে গিয়ে বলেন না যে দাও এবার আমাকে আমার প্রফিট বুঝিয়ে দাও। আপনি অপেক্ষা করেন, এটার প্রফিট আপনি পরে পাবেন। হজের প্রফিট ইনশাল্লাহ আপনি পাবেন আখিরাতে। তো এটা এভাবে চিন্তা করবেন যে আপনি যা ইনভেস্ট করছেন এই টাকাটা আসলে আপনার কোনো খরচ হয়ে যায় না, এটা আপনি ইনভেস্ট করছেন আল্লাহ রাস্তায়। হজ একটি গ্লোবাল কনফারেন্স। এখানে আপনি জানেন সারা পৃথিবী থেকে মুসলিমরা আসেন, সবাই এসে এখানের মধ্যে জড়ো হন। সবাই এখানে মিংলিং করেন, একে অপরের সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়। আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে আপনারা কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। আপনি মসজিদে বসে থাকলে দেখবেন আপনার পাশে নাইজেরিয়ান বসে আছে, আপনার পিছনে সোমালিয়ান বসে আছে, সামনে মিশরি বসে আছে, ওই পাশে ইয়ামেনি বসে আছে, ওদিকে ইউকে থেকে এক ভাই আসছে। এই যে একটা মানে সিচুয়েশন, এই ইউনিক সিচুয়েশন আপনি হজ ছাড়া আসলে কোথাও পাবেন না, উমরাতে পেতে পারেন, হজ উমরা ছাড়া আপনি কোথাও পাবেন না। তো এইটা হচ্ছে একটা গ্লোবাল কনফারেন্সের মতো, এবং আমাদের মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আপনি একজন বাঙালি, আপনাকে চিনবে যে বাংলাদেশি হিসেবে। তো আপনার আচার আচরণ যাতে ওরকম হয় যে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন। যেমন এটা স্পেসিফিক্যালি বলার রিজন হচ্ছে, যখন আমরা যাই হজে, যখন যাই তখন দেখি আমরা ইন্ডিয়ান পাকিস্তানিদের বেশ কিছু আনফরচুনেট কাজ কারবার আমরা দেখি। অনেকে ওখানে কি ভিক্ষা করেন, ওয়াল্লাহি অনেকে কেউ ভিক্ষা করেন। আমার কাছে পার্সোনালি 2বার আসছে ইন্ডিয়ান ব্যক্তি টাকার জন্য, যে তার সবকিছু হারায় গেছে, এই হয়েছে সে হয়েছে, টাকা দেন। হ্যাঁ, সে আমার হোটেলের ঠিকানা ঠিকানা নিয়ে নিয়ে রাখতেছে, আপনি কোন হোটেলে উঠছেন আমি ওদিকে আসবো, আমাকে টাকা দিয়েন। হ্যাঁ, তো এই যে আমার তাহলে পারসেপশনটা কি হলো ইন্ডিয়া সম্পর্কে বা পাকিস্তান সম্পর্কে, যে ওরা এগুলো ওখানে গিয়ে এসব ভিক্ষাবৃত্তি করে। তো আমার আমার কোনো আচরণে যাতে আমার ফেলো মুসলিমদের ওই ধরনের চিন্তাধারা না হয় যে বাংলাদেশিদের মধ্যে এই সমস্যা, তারা খুব হুটহাট রেগে যায়, তারা খুব বাজে ব্যবহার করে, তারা চিৎকার করে কথা বলে, তারা খুব বেশি ইবাদত করে না, তারা গল্প গুজবে কাটা দেয়, এই ধরনের পারসেপশন যাতে আমাদের ব্যাপারে ক্রিয়েট না হয়, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। হজ খুবই শ্রমসাধ্য একটা ইবাদত। এটা একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং রিচুয়াল। নামাজ পড়া অনেকটা ইজি অনেকের জন্য, তারপর আল্লাহ অনেকে চ্যালেঞ্জ করেন নামাজে, অনেকে বসে নামাজ পড়তে হয় সামথিং। বাট হজ, আল্লাহ এটা এত কষ্ট। আপনারা হয়তো উস্তাদের ক্লাসে বুঝতে পারছেন, যারা আগে করেছেন তারা তো জানেনই, যারা করেন নাই তারা বুঝতে পারতেছেন। যারা উমরা করছেন তারা, আমি বলবো উমরাটা হয়তো বা এটা 20%ও না হজের। মানে এত প্রেসারের কাজ, এত আপনি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জিং। আপনি মুজদালিফায় থাকবেন ওপেন এয়ারে, আপনি আরাফাতে থাকবেন, হয়তো বা কিছুক্ষণ তাঁবু থাকবেন, কিছুক্ষণ বাইরে থাকবেন। এই কিন্তু আপনি গাড়ি না পেলে হাঁটাহাঁটি করতে হবে, জামারাতে 5 কিলোমিটার আসা যাওয়া করতে হবে। আবার আপনি মিনা থেকে ব্যাক করবেন, আপনি তাওয়াফ করবেন। এটা একটা হেকটিক শিডিউল। এটা এই জন্য বলা হয় যে ফিজিক্যালি ফিটনেস যাদের আছে এবং আর্থিক ফিটনেস যাদের আছে তারাই হজ করার জন্য ফরজ হয়, এই কথাটা এই জন্যই বলা হয়। তো এই কারণে বলছি যে আমরা চেষ্টা করব যে আমরা এটার জন্য যাতে প্রিপেয়ার থাকি, যে আমি একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং ইবাদত করতে যাচ্ছি, এমন না যে আমি গেলাম 2 রাকাত নামাজ পড়ে চলে আসলাম জুমার নামাজের মতো, এরকম তো না। অর্থাৎ আমি যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং কাজ করতে যাচ্ছি ওটার জন্য আমি নিজেকে প্রস্তুতি রাখবো, ওভাবে নিজেকে প্রস্তুত করে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, টিকিট ভিসা। আপনারা অনেকে আমাকে নক করছেন যে ভিসা কখন হবে, টিকিট কখন পাবো। এটা নিয়ে আপনারা অযথা পেরেশান করবেন না, কারণ দেখেন এখানে হজের টিকিটটা গভর্নমেন্ট থেকে ইস্যু হয়। এটা যদি মানে গভর্নমেন্ট যদি পাতালেও হারায় যায়, আপনার টিকিট চলে আসবে। অর্থাৎ এটা আপনি কখনোই মিস করবেন না, এবং ভিসা অ্যাকর্ডিংলি হয়ে যাবে, প্রত্যেকটা ভিসা হয়ে যাবে। আপনারা আপনাদের যে ট্র্যাকিং নাম্বার সেটা দিয়ে যখন সার্চ করবেন তখন দেখবেন আপনাদের ভিসার নিচে লেখা আছে, এখন হয়তো দেখা থাকবে নিউ, ওটা কিছুদিন পর প্রিন্টেড হয়ে যাবে। যখনই ওখানে প্রিন্টেড লেখা দেখবেন নিউ এর জায়গায়, আপনি বুঝে নেবেন আপনার ভিসা হয়ে গেছে। আপনার ভিসা যদি এখন আমি আশকোনা হজ ক্যাম্পে আপনার হাতে ধরাই দিই, তাহলেও আপনার কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনাকে ভিসা যে আমি এখনই দিয়ে দিতে হচ্ছে বা টিকিট এখনই আপনাকে দিয়ে দিতে হচ্ছে, ব্যাপারটা ওরকম না। আপনারা কখনোই মানে আজকের পর থেকে অন্তত টিকিট ভিসা নিয়ে একদম ওয়ারিড হবেন না। এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদেরই হেডেক যে আপনাকে টিকিট ভিসা দিবে, কারণ আপনার কাছ থেকে গভর্নমেন্ট টাকা বুঝে নিছে ওই দেশে পেমেন্ট করার জন্য। আপনার নামে গভর্নমেন্টের পোর্টালে এন্ট্রি হয়ে গেছে, আপনাকে টিকিট ভিসা না দেওয়া মানে হচ্ছে আমি চাইলে গভর্নমেন্টকে এখন ধরতে পারি। সো গভর্নমেন্ট আপনাকে এটা দিতে বাধ্য, এটা নিয়ে কখনো ওয়ারিড হবেন না। ইন্টারেস্টিং, প্যাকেজে জিতলাম নাকি হারলাম, এটা অনেকে হয়তো ক্যালকুলেশন করতেছেন যে আচ্ছা উমুক, আমার উমুক বন্ধু তো ওই প্যাকেজে গেল, তমুক বন্ধু তো ওই প্যাকেজে গেল। এটা নিয়ে আপনি যদি এখন পেরেশান করেন তাহলে আপনার পুরো হজের যেই এক্সাইটমেন্ট সেটাই কিন্তু মাটি হয়ে যাবে। বা হজের জন্য যে আপনি একটা স্পিরিচুয়াল মেন্টালিটি ডেভেলপ করছেন ওইটাই কিন্তু আপনার স্তিমিত হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটা কোরবানির মতো।
ওই যে আমি বলি না যে কোরবানি গরুতে জিতলাম কি হারলাম, গরুটা যখন আপনি নিয়ে ফেলছেন, এখন কি আপনি জিতলাম হারলাম চিন্তা করবেন, নাকি আপনি এটাকে জবাই করার সময় আল্লাহর জন্য যে আপনি জবাই করতেন সেটার জন্য আপনি ওয়েট করবেন? ব্যাপারটা তেমন। হ্যাঁ, আপনি অবশ্যই কম্প্যারিজন করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কম্প্যারিজনটা করবেন আফটার কামিং ব্যাক টু বাংলাদেশ। কারণ আপনি এখনো সার্ভিস এভেল করেন নাই। হ্যাঁ, আপনার ফ্রেন্ড হয়তো অন্য কাফেলায় যাচ্ছেন, তিনি যে সার্ভিসটা এভেল করবেন, আপনি যে সার্ভিসটা এভেল করবেন, দুটো আপনি হয়তো কম্পেয়ার করতে পারেন। বাট আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে কম্প্যারিজনটা করবেন বাংলাদেশে আসার পরে, ওখানে গিয়ে না। ওখানে গিয়ে অনেকে বলে কি, আমি একটু খোঁজ নিয়ে দেখি ও মুখ কয় টাকা দিয়ে আসলো, আচ্ছা আপনি কত দিয়ে আসছেন, আপনি কত দিয়ে আসছেন, আরে ভাই আমি এত টাকা দিয়ে আসছি এখান থেকে, আমি তো বোধহয় লস খাইলাম। হ্যাঁ, কিংবা আচ্ছা আমি তো বোধহয় জিতলাম, আপনি তো আমার চেয়ে আরো 20,000 টাকা বেশি দিয়ে আসছেন। এইগুলো চিন্তা করবেন না কখনোই। এগুলো এখন একদম ফ্লিমসি ম্যাটার হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা এখন আল্লাহর মেহমান, এখন শুধুমাত্র আপনি হজের জন্য ওয়ারিড হবেন, আর কোনো ওয়ারি আপনার যাতে মাথায় না থাকে। আপনি প্যাকেজ নিয়ে অবশ্যই কম্প্যারিজন করবেন। এটা অনেকে যেটা বলে আমরা সেটা বলি না, অনেকে বলে কি আল্লাহর ঘরে আসছেন, শকর করেন এখানে আসতে পারছেন, সেটা না। এটা তো একটা মানে ফালতু কথা। কেন শকর? শকর তো অবশ্যই করবে, কিন্তু আমি তো তাকে দয়া করে নিয়ে আসি নাই। আপনি আমাকে টাকা দিছেন ভাই, আমি ওই টাকাটা হালাল করতে হবে, তো আমি তো আর হারাম টাকা কামাইতে পারবো না। আমি টাকাটা নিছি আপনার থেকে সার্ভিস সেল করার জন্য। আমার সার্ভিসে কোথাও ত্রুটি থাকলে অবশ্যই আপনি আমাকে এটার জন্য জবাবদিহি করবেন, কিন্তু জবাবদিহিতাটা করবেন সেন্সিবলি, যে আমাকে যেখানে জবাবদিহি করা পসিবল সেখানে করবেন। এবং যদি আপনি মনে হয় যে আপনার কম্প্যারিজন করা প্রয়োজন, সেটা আপনি আল্লাহর রাস্তা ওখানে গিয়ে করবেন না, দেশে এসে করবেন। দেশে এসে আপনি কম্পেয়ার করে দেখবেন, আচ্ছা না, তাহলে এখানে বোধহয় এই সার্ভিসটা এখানে তারা কম দিছে, বা ওখানে ওই উমুক কাফেলা বেশি সার্ভিস দিছে। হ্যাঁ, আমি নেক্সট টাইম তাহলে ওই ওই কাফেলাকে রেফার করবো, বা এরকম সামথিং। ওইটা আপনার ডিসিশন, কিন্তু সেটা দেশে এসে সমস্ত সার্ভিস আপনি এভেল করবেন, কম্পেয়ার করবেন, দেন আপনি হয়তো ডিসিশন নেবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। বাট ওখানে গিয়ে আপনি যদি ফেলো হাজিদের সাথে আলোচনা শুরু করেন যে এটা কি হইলো না হইলো, তাহলে আপনার পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। আপনি যে একটা স্পিরিচুয়াল ট্যুরে গেছেন, এটাই মাটি হয়ে যাবে। এটা করবেন না। একে অন্যকে সাহায্য করার মানসিকতা রাখা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন, আপনারা যখন হোটেলে উঠবেন তখন দেখা যাবে কি 5-6 জন এক রুমে আছেন। এখন এই 5-6 জন কিন্তু আপনি ওখানে 30 দিন 40 দিন একসাথে থাকবেন। হয়তো মদিনাতে গিয়ে আপনার হয়তো রুম চেঞ্জ হয়ে যেতে পারে, বাট মক্কায় যতদিন থাকবেন আপনার কিন্তু কাইন্ড অফ ফ্যামিলি হয়ে যাবে। তখন একজনের অসুবিধা একজনের সুবিধা কিন্তু আপনাদের দেখতে হবে, একে অপরকে সাহায্য করার মেন্টালিটি নিতে হবে। আমাদের একটা উমরা কাফেলা এরকম হয়েছিল যে দুইজন আমাদের মানে বয়স্ক মহিলা গিয়েছিলেন, তাদের সাথে একজন বয়স্ক পুরুষ গেছেন। তো ওনাদের লাগেজটা ওনারা নিজেরা ক্যারি করতে পারতেছেন না, বয়স্ক মানুষরা পারতেছেন না, মহিলারা তো পারতেছেনই না। ওনাদের জন্য আমাদের পুরো গ্রুপের ইমিগ্রেশনটা লেট হয়ে যাচ্ছিল। মানে ফ্লাইটের টাইম চলে আসতেছে, ইমিগ্রেশন কমপ্লিট করতে পারতেছে না তাদের জন্য, কারণ তারা খুবই স্লো আগাইতেছে, বা তাদের ব্যাগেজ গুলো তারা ক্যারি করতে পারতেছে না, দাঁড়ায় আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জিং, টানতে পারতেছে না লাগেজ। তো তখন আমাদের দুইজন হাজি ভাই, ইয়াং হাজি ভাই, তারা গিয়ে তাদের লাগেজটা মাথার উপর নিয়ে চলে আসছে, যে আমি দেন আন্টি আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাই। এটা করার তার কি কোনো দরকার ছিল? সে বলতে পারতো ধুর কি এজেন্সির মাধ্যমে আসলো, এখানে এদেরকে ক্যারি করার জন্য কোনো মানুষ নাই, কই কই মাস্টারের লোক কই, এদের মাথায় নেন, কুলির মতো মাথায় নেন। তারা এটা করেন না, তারা প্রোঅ্যাক্টিভ ছিলেন। তারা বলতেছেন যে ভাই ওদের জন্য আমাদেরও লেট হয়ে যাবে, আর ওনারা যেহেতু এল্ডারলি পার্সন, ওনাদের হেল্পের প্রয়োজন আছে। আমি এজ এ মুসলিম আমি হেল্প করলে তো আমার গুনাহ নাই, আমার তো লসও নাই, আমার তো 10 টাকা পকেট থেকে চলেও যাবে না, আমি গিয়ে হেল্প করি। তো তারা সেই সওয়াবের ভাগীদারটা হয়েছেন। তারা গিয়ে ওটা মাথায় নিয়ে তাদেরকে সোজা বাংলাদেশ থেকে একদম মদিনা আসা পর্যন্ত তারা টোটাল তাদেরকে ক্যারি করছেন, মানে তাদের লাগেজ ক্যারি করছেন, তাদের গাইড করছেন, তাদেরকে সাথে সাথে নিয়ে হাঁটছেন। এই কাজটা তারা না করলেও পারতেন, কিন্তু এটা কেন করছেন? কারণ অন্যকে সাহায্য করার যে মানসিকতা তাদের মধ্যে ডেভেলপ ছিল। তো এটা আমাদের সবারই ডেভেলপ করতে হবে। যে কোনো সময় আমাদের ফেলো যে কোনো হাজিকে আমরা সাহায্য করব, হেল্প করবো। কারো কারো কোথাও যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমি যাতে সবার আগে এগিয়ে আসি, আরেকজনের সাথে কম্পিটিশনে লাগবো আমি, অমুক ভাই যাতে এগিয়ে না আসে আমি আগে এগিয়ে যাব, এই জিনিসটা যাতে আমাদের মাথায় থাকে। হজ একটা দলগত সফর, তাই দলের সবার সুবিধার কথা বিবেচনা করা। আমরা সবসময় একটা টিম হয়ে মুভমেন্ট করব, এবং টিম হয়ে যখন মুভ করব তখন ওই যে সবার সুবিধার কথা বিবেচনা রাখতে হবে, আপনার জন্য যাতে বাকিদের লেট না হয়ে যায়, আপনার জন্য যাতে বাকিদের বিপদ না হয়ে যায়। আপনি এয়ারপোর্টে ল্যান্ড করছেন, আমরা যখন ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে যাচ্ছি, আপনি হয়তো বা টয়লেটে বসে আছেন, বা আপনি ওই সময় আপনার মনে হয় আপনাকে টয়লেট থেকে ফ্রেশ হয়ে আসি। এটা কেন করবেন? করবেন না, কারণ আপনার জন্য বাকিরা ওয়েট করতেছে। কিংবা আপনি যখন উম, আমরা যখন মিনা থেকে মক্কা থেকে মিনার দিকে যাচ্ছি, বাসে যখন আমরা বোর্ড করতেছি, তখন আপনি হোটেল থেকে আমরা বের হতে পারেন নাই, কারণ আপনার একটু সময় লাগতেছে, আপনি একটু আস্তে আস্তে বের হচ্ছেন। হ্যাঁ, বাকিরা সবর করবে, অবশ্যই সবর করবে, কিন্তু বাকিদের সবরকে আপনি যাতে আপনার অধিকার মনে না করেন।
আপনার জন্য, যাতে বাকিদের পেরেশানি না হয়, এটা মাথায় রাখবেন আপনি। এটা দলগত সফর, আপনি নিজেকে স্যাক্রিফাইস করতে হবে সব সময়। সবাই যদি স্যাক্রিফিশিয়াল মেন্টালিটি রাখেন তাহলে দেখবেন এই সফরটা সবচেয়ে এনজয়েবল হচ্ছে। এখন কেউই যদি ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, না আমি আমার আমার টাইমে আমি বের হবো, আস্তে আস্তে আমি বের হবো, আমার এখনো চুল শুকায় না, আমি চুল শুকাই তারপর বের হবো, ওদিকে বাকিরা সবাই লাউঞ্জে ওয়েট করতেছে বা বাসে বসে আছে, আপনি আসতেছেন না, এটা যাতে না হয়, আমি আমার একটু অসুবিধা হলেও আমি বাকিদের সুবিধার জন্য বের হয়ে যাব। এরপর হচ্ছে সময়ের কাজে সময়ানুবর্তিতা বজায় রাখা। এই যে বললাম, যেমন যখন বাস আসবে কোথাও যাওয়ার জন্য, একটা জিয়ারা যাওয়ার জন্য বাস আসতে পারে, মদিনায় যাওয়ার জন্য বাস আসতে পারে, মিনায় যাওয়ার জন্য, মুজদালিফায় যাওয়ার জন্য বাস আসতে পারে, তখন যাতে আমি প্রোঅ্যাক্টিভলি কাজ করি, সাথে সাথে যাতে আমি অ্যাক্টিভ থাকি, লেট না করে, আমি কোনো একটা পয়েন্টে যাতে আমি লেট না করি। আর 10 জন লেট করতেছে কি করতেছে না এটা আমার দেখার বিষয় না, আমি যাতে মানে সবার আগে পৌঁছে যেতে পারি যে কোনো জায়গায়। আমরা হয়তো এজেন্সি থেকে বললাম যে ভাই সবাই লাউঞ্জে চলে আসেন, সবাই লবিতে চলে আসেন, আমরা এখন বের হবো, আমি যাতে ভেরি ফার্স্ট পার্সন হয় যে যে লবিতে গিয়ে পৌঁছাবে, বাকিরা দেরি করুক, আই ডোন্ট কেয়ার। আমার রুমে 3 জন আছে আরো, ওই 3 জন আরো লেটে বেরোক, অসুবিধা নাই, আমরা 4 জন একসাথে বেরোবো ভাই, এই চিন্তা যাতে না থাকে, আমরা সবার আগে আমি যাতে বের হয়ে যাই। এভাবে করে সময়টা আমরা ইউটিলাইজ করার ট্রাই করব, আমাদের টাইমলিনেসটা যাতে আমাদের মাথায় থাকে, কারণ এখানে টাইমলিনেসটা খুব ইম্পর্টেন্ট। আপনার বাস দেখবো, মানে বাসগুলো দাঁড়ায় না, লিটারালি দাঁড়ায় না, মানে এরা হয় মিশরি হয়, তারপরে সোমালি হয়, কিছু সুরি হয় মানে সিরিয়ার হয়, এরা মানে খুবই পেরেশানি দেয়। ওয়াল্লাহি এরা এত পেরেশানি দেয়, এদেরকে মানে হাত পা ধরার অবস্থা। মানে একবার আমাদের একটা উমরার একটা কাফেলা ব্যাক করতেছে মক্কা থেকে জেদ্দা, সে লিটারেলি আমাকে গালাগালি করছে, মানে আমি ওখানে তাকে দাঁড় করা রাখছি যে আমার সব হাজি এখনো বের হতে পারে নাই, এতগুলো লাগেজ নিয়ে সে হেঁটে হেঁটে এত আসতে পারছে না, কারণ তার বাস ভেতরে ইব্রাহিম খলিল রোডে ভেতরে ঢোকার অনুমতি দেয় নাই পুলিশ। সে ওই ইয়ের সামনে কুবরির সামনে দাঁড়ায় আছে। তখন আমার হোটেল ছিল আমার আন্দালুসিয়া, ওইটা প্রায় 300 মিটার 350 মিটারের মধ্যে পড়ে ইয়ের হারামের, ওখান থেকে হেঁটে হেঁটে প্রায় 1000 মিটার দূরত্বে আসছে আমাদের হাজিরা, তো এটা সময় লাগতেছে। কিন্তু সে টোটালি সময় দিবে না, সে বলে বাস ছেড়ে দিব আমি এখন। তো আমি হাজি ছাড়া তুমি বাস ছেড়ে দিবা? তাকে আমি মানে কিভাবে যে কনভিন্স করছি আল্লাহ মাহবুদ জানে। হ্যাঁ, ভাঙাচোরা আরবিতে তার সাথে যতটুকু কথা বলে তাকে আমি কনভিন্স করার ট্রাই করছি, কিন্তু সে শেষ পর্যন্ত আমাকে এটা বললো যে তোমরা বাঙালিরা হচ্ছে মানে একটা এমন একটা ওয়ার্ড বলছে যেটা হয়তো ট্রান্সলেট করে লাভ নাই। তো এই কথাটা হজম করে আসতে হয়েছে কিন্তু আমার। তো এই কেন? কারণ তাদের অভ্যাসটাই এরকম, আমি চাইলেও তাদেরকে শত আটকাতে পারবো না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা এই ধরনের সিচুয়েশন যেখানে আমরা বলবো যে ভাই আমাদের এই টাইমে আপনাদের নামতে হবে, বা এই টাইমে আপনাদের এখানে উপস্থিত থাকতে হবে, বা এই টাইমে আপনারা এদিকে চলে আসবেন, ওস্তাদ একটা সেশন নিতে চাচ্ছেন, আপনারা বরাবর আসরের নামাজের পরে এই পয়েন্টে চলে আসবেন, আপনারা কাইন্ডলি সেগুলো ফলো করবেন। হুটহাট কোনো সিদ্ধান্তে না আসা, মন্তব্য না করা, দোষারোপ না করা। এই যে আমাদের বিভিন্ন সিচুয়েশনের কথা আমি বলছি না, এক্সাম্পলের মধ্যে অনেক কিছু চলে আসতেছে কিন্তু এইসব বিষয়ে মনে করেন আমরা অনেক সময় দেখা যায় কি হুটহাট ডিসিশনে চলে আসি। মনে করেন আপনি আজকে খাবার পাইছেন, খাবার একটু ঠান্ডা পড়ছে, তখন আপনি মনে হয় দেখছেন নি ভাই এই যে আসলে এদের যে কি হবে, খাবার দাবারে কোনো আমাদের দিকে কোনো নজর নাই তাদের, এটা আসলে কি আমার হাতে ছিল কিনা, কেটারিং হাউস থেকে কেটারিং খাবার আসতেছে, কেটারিং থেকে হয়তো বা সে লেট করছে কিংবা কোনো কারণে তার ঠান্ডা পড়ে গেছে খাবার আজকে, আপনি আমাকে অভিযোগটা করবেন, আমি কেটারিং সাথে কথা বলবো যে ভাই দেখো তুমি কালকে আমাকে ঠান্ডা খাবার পাঠাইছো, আমি হয়তো তাকে পেনাল্টি করবো, চার্জ করবো, কিংবা আমি যদি আমার এখতিয়ারে থাকে আমি নতুন আপনাকে ফুড ম্যানেজ করে দিব। কিন্তু ওই যে হঠাৎ করে যদি আপনি মন্তব্য করে বসেন তাহলে যেটা হয় যে একটা গ্রুপের মধ্যে বাকিদের মধ্যে এটা ছড়ায় যায়, হয়তো আমাদের সম্পর্কে আরেকজন ওই চিন্তা রাখতেছিল না, সে পজিটিভ মাইন্ডে ছিল, কিন্তু আপনার একটা নেগেটিভ কমেন্টের কারণে সেও হয়তো নেগেটিভ করার চিন্তা করা শুরু করে দেবে, এবং তখন পুরো গ্রুপটাই তখন এলোমেলো হয়ে যাবে, মানে সবার মধ্যে একটা ডিসেন্ট্রালাইজ চিন্তা চলে আসবে। তো ধরো এদের কথা শুনে লাভ কি, এরা আমাদের কোনো কেয়ার করতেছে না। এই জিনিসটা করবেন না, দোষারোপ করা, মন্তব্য করা, এগুলো একটু অ্যাভয়েড করবেন। যে কোনো রকম প্রবলেম আমাদেরকে সরাসরি এসে বলবেন যে ভাই দেখেন এটা আমার সমস্যা হচ্ছে, এটা সলিউশন করেন। সবচেয়ে বড় কথা, হজ আল্লাহর আদেশে আমরা করতেছি, আল্লাহর আমন্ত্রণে আমরা যাচ্ছি, কোনোভাবে যাতে আমাদের এই জায়গা থেকে ফোকাসটা না সরে যায়। আমরা কোনো ট্রিপে যাচ্ছি না। হ্যাঁ, আমাদের এটা 40 দিন একটা সফর হতে পারে, যেহেতু এটা এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি ওই 5টা দিন আমার হজ হবে, এবং তামাত্তুর জন্য আমার প্রথম দিন হবে উমরা। তাহলে আমার এই কয়টা দিন কিন্তু আমার আল্লাহর নিমন্ত্রণে, আল্লাহর আমন্ত্রণে আমি যাচ্ছি, আমার ওইটা হবে মেইন ফোকাস। বাকিটা আমার জন্য কিন্তু মেইন ফোকাস না, বাকিটা আমার কোনো রকমে কেটে গেলে হইলো, কিন্তু আমার ওইটা আমার লাগবেই লাগবে, ওখানে আমি যাতে কখনো লক্ষ্যচ্যুত না হয়ে যাই। আর সর্বাবস্থায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজগুলো চেক করবেন এবং গাইডের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন হজের অ্যাক্টিভিটি গুলো করবো ওই সময় আমরা আমাদের গ্রুপটা ওপেন করে দিব, যখন সবাই মেসেজ দেয়া দিয়ে করতে পারেন। কিন্তু আমরা এটা মানে অ্যাডমিন অনলি করে রাখছি কেন, কারণ এখন যে ইনফরমেশন গুলো আমরা থ্রো করবো সেগুলো যখন অনেকে মেসেজ দিবেন হারায় যাবে, জরুরি মেসেজগুলো হারায় যাবে।
তো টিল দেন আমরা মেসেজ মানে অ্যাডমিন অনলি করে রাখবো। বাট যখন আমাদের রিচুয়াল গুলো শুরু হবে তখন আমরা ওপেন করে দিব, যাতে আপনারা ট্র্যাকিং করতে পারেন একজন আরেকজনের সাথে কোথায় আছেন না আছেন এগুলো নিয়ে। আচ্ছা, প্যাকেজ সংক্রান্ত আলোচনা আমরা আর বেশি সময় নিব না, 10 মিনিট থেকে 15 মিনিট সময় নিব। প্যাকেজ সংক্রান্ত কিছু আলাপ। এজেন্সি ভেদে প্যাকেজ রেট কেন ভিন্ন হয়, এটা আপনাদের সবারই একটা কিন্তু কমন চিন্তাধারা থাকতেই পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা ক্লিয়ার থাকেন। আপনাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখা, আপনাদেরকে কনফিউশনে রাখা, এটা আমার মোটেই উদ্দেশ্য না। আমরা চাই যে আপনারা এডুকেটেড হন, মানে আপনারা জানেন যে কি হচ্ছে না হচ্ছে, এটা বুঝেন আপনারা। এজেন্সি ভেদে প্যাকেজ ভিন্ন হওয়ার অনেকগুলো রিজন থাকতে পারে। একটা হচ্ছে আহ, তাদের প্যাকেজের টাইপ, এ প্যাকেজ, বি প্যাকেজ, সি প্যাকেজ, অনেকে ডি প্যাকেজ পর্যন্ত করে। 4টা 5টা 6টা, এমন এজেন্সি দেখছি 12টা প্যাকেজ করছে। কেন? এই যে এক এক জনের ডিমান্ড এক এক রকম। বাংলাদেশিদের অনেক রকম ডিমান্ড। আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এটা এটা দিলে হবে না, আমার অত দূরত্বে দিলে হবে না, আমার এখনই হারামের কাছে যেতে হবে, আমি ওই সময় আজিজিয়া যাব না, এই ধরনের অনেক রকম ডিমান্ড থাকে, যার ফলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্যাকেজ করতে হয়। এই ক্যাটাগরি প্যাকেজ করতে গিয়ে বিভিন্ন সময় হোটেলের যে সিচুয়েশন, হোটেলের যে মান, সেগুলো চেঞ্জ হয়। কোথাও 3 স্টার মানে হোটেল আছে, কোথাও 2 স্টার মানে, কোথাও 1 স্টার মানে, কোথাও কোনো নো স্টার হোটেল দিতে হয়। কেটারিং এর খরচ আছে, কেটারিং কোথাও ভালো কেটারিং দিচ্ছে, কোথাও মিডিয়াম মানে কেটারিং দিচ্ছে। আরো নানা রকম খরচের ডিফারেন্সের কারণে এজেন্সি ভেদে কিন্তু আপনার রেট চেঞ্জ হয়। তারপরে যখন চিন্তা করবেন যে আমি এই এজেন্সিতে গেলাম যাচ্ছি, অন্য এজেন্সির রেট কেমন, তখন যদি দেখেন আচ্ছা অন্য এজেন্সি তো 5 লাখ টাকা 5.5 লাখ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাপার কি, মাসুল এত টাকা কেন নিল? আপনাকে জানতে হবে 5.5 লাখ টাকা সে কি কি অফার করতেছে, সে কোথায় কোথায় হোটেল স্টে করতেছে, কোথায় কোথায় সে আপনাকে সুবিধা দিচ্ছে, এগুলো আপনাকে তখন জানতে হবে। এভাবেই আসলে এজেন্সি ভেদে চেঞ্জ গুলো হয়। একটা বড় রিজন হজের সময় শিফটিং নন শিফটিং এর মধ্যে হয়ে যায়। আপনারা অনেকে জানেন শিফটিং নন শিফটিং ব্যাপারে, অনেকে জানেন, তারপর আমি বলছি। শিফটিংটা হচ্ছে আপনি হজের যে কয়েকটা দিন থাকবে সেই কয়েকটা দিন মক্কা থেকে হোটেল শিফট করে আজিজিয়ায় নিয়ে আসা। বেসিক্যালি আজিজিয়া এবং কাকিয়া, কাকিয়া এরিয়াতেও নিয়ে যায় অনেকে। আজিজিয়া কাকিয়া, কাকিয়াটা আমি জানি না কেন নিয়ে যায়, কাকিয়াটা আসলেও অনেক দূর, মক্কা থেকেও দূর, মিনা মুজদালিফা থেকেও দূর, মিনা থেকে দূর। কিন্তু আজিজিয়া মিনা থেকে কাছে, মিনা থেকে আপনি হেঁটেও যেতে পারবেন। হেঁটে যেতে মানে এমন না যে আপনি জাস্ট বাসা থেকে বেরোয় গল্লির মুখে গেছে, এরকম না আবার, ওইটাও লম্বা হাঁটা। বাট স্টিল মানে এটা আপনি সহ্য ক্ষমতার মধ্যে আছে। অনেক এজেন্সি যেটা করে একটা শিফটিং প্যাকেজ করে, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় মক্কায় রাখবে, এরপর মদিনায় নিয়ে যাবে, মদিনা থেকে ব্যাক করে আর মক্কায় যাবে না, সরাসরি আজিজিয়াতে আপনাকে তুলবে। আজিজিয়া হচ্ছে একদম মিনার কাছাকাছি একটা এরিয়া। তো ওই এরিয়াতে আপনাকে নতুন করে সে আরেকটা হোটেলে তুলবে। ওখান থেকে আপনি হজের দিনগুলোতে মিনায় আসা যাওয়া করবেন। অনেকে মিনায় রাতে থাকতে চায় না, যদিও বা আমরা ওস্তাদের সেশনে জানছি যে মিনায় থাকাটাই সুন্নাহ। আমরা চেষ্টা করবো আমরা সুন্নাহ ফলো করার জন্য। কিন্তু অনেকে আসলে আছেন বয়স্ক, কিংবা অনেকের হয়তো মুড হচ্ছে না, তার হয়তো সুন্নাহর প্রতি অতটুকু কেয়ার নাই, হতে পারে, আল্লাহ আলম। তারা বলেন কি আমি হোটেলে চলে যাবো, ওখানে গিয়ে ফ্রেশ হবো, ওখানে গিয়ে আমি ঘুমাবো। তো এটার জন্য তারা করেন কি আজিজিয়া রাখেন। এবং আজিজিয়া রাখলে যেটা হয় সেটা হচ্ছে ওই সময়টাতে আজিজিয়ার হোটেল খরচ খুবই কম হয়, একদমই কম। মানে আপনি মিসফালা ইব্রাহিম খলিল রোডের তুলনায় এটা মানে 1/4 হয়ে যায় অনেক সময়। তাহলে যেটা হয় এজেন্সির খরচটা কমে, দ্যাটস ওয়াই তাদের প্যাকেজ রেটটাও কমে যায়। তখন দেখা যায় কি মানে সে অল্প টাকায় আপনাকে একটা প্যাকেজ অফার করতেছে। হয়তো আপনাকে মক্কায় 10 দিন 15 দিন রাখতেছে, যেখানে খুব ভালো একটা হোটেলে রাখছে, আবার আপনাকে মদিনায় নিয়ে গেলো, সেখানে মদিনায় কিছু আরেকটা হোটেল রাখলো, এরপর আজিজায় নিয়ে আসলো। তাহলে আপনার তার রেট কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেল, যার ফলে সে ওভারঅল একটা কস্ট কাটিং করতে পারে। তখন সে একটা নন শিফটিং মানে শিফটিং প্যাকেজ অফার করে, যেটা খরচ কম হয়ে থাকে। কিন্তু অন দ্য কন্ট্রারি, নন শিফটিং প্যাকেজে এই ধরনের কোনো সিচুয়েশন না। আমরা মক্কা যেখানে হোটেলে উঠবো সেখানেই থাকবো, সেখান থেকে আমরা মদিনা যাব, সেখান থেকে আমরা হজ করবো। নন শিফটিং মানে এটাকে বলে নন শিফটিং প্যাকেজ। নন শিফটিং প্যাকেজে যেটা মানে একমাত্র অসুবিধা সেটা হচ্ছে আমার কস্টিংটা বেশি হয়, কারণ আমি হোটেল ছাড়ছি না, আমি আজিজিয়া যাচ্ছি না, আমার তো কস্টিং কমানোর কোনো সুযোগ নাই। এবং আমি আমার হাজিকে ওই প্রেশারটাও দিচ্ছি না যে আপনাকে এখন হোটেল ছেড়ে আরেকটা হোটেলে যেতে হবে, আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে মাথায় নিয়ে বাস করে যাও, এই প্রেশার আমি দিচ্ছি না। হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে শিফটিং নন শিফটিং এর পার্থক্য, এটার কারণে কিন্তু প্যাকেজ রেটে অনেক বড় পরিবর্তন আসে। মক্কা মদিনায় বাজেট ভিন্নতা, অনেকে মদিনায় বেশি দিন রাখে, মক্কায় কম রাখে। অনেকে মক্কায় বেশি দিন রাখে, মদিনায় কম রাখে। মদিনায় কিন্তু হোটেলের মূল্য মক্কার চাইতে বেশি তুলনামূলকভাবে। যদিও বা মদিনার কাজ কিন্তু অনেক কম, মক্কায় সব কাজ। কিন্তু মদিনায় আমরা যা জিয়ারার জন্য যাই, তাই না? কিন্তু মদিনায় হোটেলের রেট মক্কার চেয়ে অনেক বেশি। তো আমি যদি মদিনায় কম দিন রাখি তাহলে আমার ওখানেও কিছু কস্ট কাটিং হয়। তো এভাবে করেও কিন্তু বাজেটের মানে এক একজনের এক এক ধরনের বাজেট থাকে এক একটা এজেন্সির, সেই অনুযায়ীও কিন্তু বাজেটের মানে এজেন্সির রেটগুলো চেঞ্জ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হজের আইটিনারির পার্থক্য, যেটা আমি একটু আগে বললাম যে
আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, মদিনা থেকে আজিজিয়া যাবেন, আজিজিয়া থেকে আবার আপনি হয়তো বা ঈদের পরে হজের পরে মক্কা যাবেন, মক্কা থেকে আবার যেতে যাবেন। এই যে একটা আপনার আইটিনারি, এটা আপনার কস্ট সেভিং। কিন্তু আপনি যদি সরাসরি মক্কায় আসেন, মক্কা থেকে হজ, হজ থেকে মদিনা, মদিনা থেকে ডিরেক্ট বাংলাদেশ, এটা অনেক সিম্পল, কিন্তু এটার কস্টিংটাও বেশি হয়। এই কারণে হজ আইটিনারি পার্থক্যের কারণেই মূলত প্যাকেজের রেটগুলো চেঞ্জগুলো হয়। এখন আমাদের প্যাকেজ রেট বাড়ে কেন? আপনারা অনেকেই জানেন, আমরা শুরুতে আপনাদেরকে হয়তো বা একটা এস্টিমেট দিছিলাম যে আমাদের এত টাকার মধ্যে প্যাকেজ হতে পারে। অনেকের সাথে আমি পার্সোনালি কথা বলছি, অনেকের সাথে আমার পার্টনার কথা বলছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি আমরা বলছি যে ভাই প্রাইস তো বেড়ে গেছে, তাই না? আমরা যখন নতুন করে আপনাদের মেসেজ দিলাম, আপনারা দেখছেন আমাদের রেট অনেক বেড়ে গেছে আরো। এটা কেন হয়েছে? এটা অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি বলছেন একটা, এখন দেখতেছি আর একটা, এটা তো আমি এক্সপেক্ট করি নাই। এটা আমরাও এক্সপেক্ট করি নাই। কারণ দেখেন, এখানে অনেক অনেক কিছু আছে এগুলো আপনাদের জানা প্রয়োজন। এগুলো আপনারা যত বেশি জানবেন, আপনারাই ওয়েল ইকুইপড হবেন। মানে আমার আমার সাথে আপনার মানে যুদ্ধটাও কম হবে। আপনাকে কনভিন্স করার প্রয়োজন পড়বে না আমার। জাস্ট আপনি যদি জানতে পারেন, আপনি যদি ওয়েল একনলেজ হন, ওয়েল নলেজড হন, তাহলে আপনারই লাভ। আপনি ভবিষ্যতে অন্যকে গাইড করতে পারবেন, তাই না? আমার তো সেটাই দরকার। আমার হাজি যদি হজের পরে যদি অন্যকে গাইড করতে পারেন, আমি মানে খুশি হব যে আমার হাজিদেরকে আমি ওয়েল এডুকেটেড করতে পারছি। দেখেন, মক্কায় এখন সার্টিফাইড হোটেলের সংখ্যা একদম কমে গেছে। সার্টিফাইড হোটেল মানে কি? যেটা ওটাকে তাসরিয়া বলে ওরা, যেটা মানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল লাগে, যে এই একটা হোটেলে এই এই ফ্যাসিলিটি যদি থাকে, তাহলে এই হোটেলটা অ্যালাউড টু অপারেট। আর যদি এই এই ফ্যাসিলিটি না থাকে, তাহলে এটা নট অ্যালাউড, এটা সিলগালা করো, ক্রস করে দাও, ক্লোজ করে দাও। এই জিনিসটা হজের আগে তারা খুব বেশি করে শুরু করছে রিসেন্টলি। মানে দেখেন, আমরা যখন হোটেলের প্রাইস এস্টিমেট করতেছি, যখন প্যাকেজ রেডি করতেছি, ধরেন একদম শুরুতে, ধরেন অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে যখন আমরা একটা এস্টিমেট করতেছিলাম, তখন আমি ধরে নিয়েছিলাম ঠিক আছে, হোটেল ওইটা আমরা ভাড়া করতে পারি, ওইটার খরচ এরকম আসতে পারে। কিন্তু পরে দেখলাম যে এই হজের আগে আগে করে মানে দেখতে পেলাম যে আমার ওই হোটেল বন্ধই হয়ে গেছে, ক্লোজড। গভর্নমেন্ট থেকে বলছে এখানে ইমার্জেন্সি এক্সিট নাই, হোটেল ক্লোজ। হোটেল একদম টপ নচ, কিন্তু কি নাই? ওই ইমার্জেন্সি এক্সিটটা নাই, এই জন্য ক্লোজ। হোটেল ক্লোজ কেন? এখানে ডাইনিং নাই, ক্লোজ। অদ্ভুত অদ্ভুত এসব রিজন। এখন ওদের জন্য হয়তো সেটার নিয়ম ফলো করা, বাট আমাদের জন্য তো, আমরা তো যে কোনো জায়গায় থাকলে খুশি এরকম। বাট এইসব কারণে দেখা যায় হোটেলগুলো তারা ক্লোজ করে দিচ্ছে। এখন দেখেন, অর্থনীতিতে ডিমান্ড এন্ড সাপ্লাই একটা কথা আছে। আপনার যখন সাপ্লাই কমে যাবে, তখন ডিমান্ড হাই হয়ে যাবে। ডিমান্ড হাই হওয়া মানে হচ্ছে প্রাইস ইনক্রিজ করা। যখনই দেখবেন হোটেল সব বন্ধ হয়ে যাচ্ছে, যেসব হোটেল তাসরিয়া পেয়ে গেছে, বা যেসব হোটেলের এখন পর্যন্ত অনুমতি আছে অপারেট করার, তারা কস্টিং বাড়ায় ফেলছে। যেটা আগে হয়তোবা আমাকে 350 রিয়াল চার্জ করতো পার ডে, সে আমাকে বলতেছে 650 রিয়াল দিতে হবে। কেন? ওদের নাইলে তুমি রাস্তা মাপো ভাই, হোটেল দেখো কোথায় পাও। আপনারা অনেকে কক্সবাজার গেছেন না? দেখবেন যে ওই যে ছুটির সময়গুলোতে, ঈদের পর পরে কিংবা লম্বা ভেকেশন যখন থাকে, তখন হোটেলের রেট ডাবল হয়ে যায়। এক্স্যাক্টলি সেই জিনিসটাই এখন এখানে অ্যাপ্লাই হচ্ছে। তারা হোটেলের রেট অনেক বাড়ায় দিছে, কারণ হোটেলের সংখ্যা কমে গেছে। প্রচুর হোটেল এই গতকালকেও আমাদের একজন ভাই ফোন দিল, ভিডিও কল দিয়ে দেখালো যে ইব্রাহিম করিডোরে অনেকগুলো হোটেলের পাশে মানে ইয়ে করে দিছে। ওই যে আমরা বাংলাদেশে ওয়ার্ক মানে কাজ করার সময়, কনস্ট্রাকশনের কাজের সময় যেমন টিন লাগাই দেয় না, ওরকম ব্ল্যাক কালারের টিন লাগাই দিছে। এই হোটেলগুলো ক্লোজ করবে এবং এগুলো ক্যান্সেলড, এগুলো আর চালু হবে না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তারা আউট অফ নোওয়্যার, আপনি আজকে রাত্রে বেলা যে হোটেল দেখছেন, ঘুম থেকে উঠে দেখবেন ওই হোটেল কালকে ক্লোজড। আপনার কিছুই করার নাই। এই বিষয়গুলা একদম আনপ্রেসিডেন্টেড, আমাদের কিছুই করার থাকে না। তখন আমাদেরকে রিক্যালকুলেশন করতে হয় যে ঠিক আছে, আমি তো এবার হোটেলের খরচ ডবল করে হিসাব করে এবার কস্টিং কত আসে। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী এজেন্সি মার্জিং এবং লিড এজেন্সি নির্ধারণ, সৌদি সরকার এখন নিয়ম করে দিছে প্রত্যেকটা এজেন্সি মিনিমাম 1000 হাজি নিয়ে যেতে হবে। যেটা আগে 250 থেকে 500 পর্যন্ত ছিল। এই বছর তারা বলছিল 2000 হাজি নিয়ে যেতে হবে, আদারওয়াইজ অ্যালাউ করবে না। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট হাতে পায়ে ধইরা সেটা 1000-এর মধ্যে আনছে। অর্থাৎ এজেন্সি প্রতি মিনিমাম 1000 জন হাজি পাঠাতে হবে। এখন বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের পার্সপেক্টিভে একদম হাতে গোনা একটা দুইটা এজেন্সি ছাড়া কারো পক্ষে 1000 জন এজেন্সি মানে হাজি নেওয়া সম্ভব না। এর ফলে যেটা হয়েছে, গভর্নমেন্ট বলছে তাহলে তুমি মার্জিন করো। তুমি 10টা 15টা এজেন্সি মিলে মার্জিন করো, দেখো 1000টা হয় কিনা। 10টা 15টা এজেন্সি যখন মার্জিন করো, তখন 1000 জন হয়। তখন সে একটা লিড এজেন্সি ঠিক করে, একটা ক্যাপ্টেন ঠিক করে। একটা খেলার সময় যেমন 10-12 জন খেলে, একজন ক্যাপ্টেন থাকে, ঠিক তেমনি একটা ক্যাপ্টেন এজেন্সি ঠিক করো। ওই এজেন্সিকে চিনি আমরা,
ওই এজেন্সির সাথেই সৌদি সরকার কথা বলবে, তোমাদের কারোর সাথে কথা বলবে না। এটাকে বলা হচ্ছে লিড এজেন্সি। বাংলাদেশে এই বছর 70টা লিড এজেন্সি ঠিক করা হয়েছে। এই 70টার এগেনস্টে বাংলাদেশের যত এজেন্সি আছে সার্টিফাইড, সবাই কাজ করতেছে। আমাদের যে অ্যালায়েন্স, সেখানে আমরা প্রায় 13টা এজেন্সি আছি। 13টা এজেন্সি মিলে একটা এজেন্সির আন্ডারে আমরা মুভ করতেছি। আমরা একটু সামনেই দেখবো সেটা। তো এই যে মার্জিংটা, এই মার্জিং এর ফলে কিন্তু অনেক কিছু আমাদের ওলটপালট হয়ে গেছে, আমাদের হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে চিন্তা করছিলাম আমরা 2-3টা এজেন্সি একসাথে মার্চ করে রেগুলার হজ অপারেট করছি, এবারও সেটাই করব। কিন্তু এবার বলতেছে না, 13টা এজেন্সি মার্চ করো এবং লিড এজেন্সি অমুক হও। তাহলে আমার অনেক কিছু তার সাথে অ্যালাইন করে করতে হয়। তার ভিসা প্রসেসিং টাইম, তার টিকেটিং অ্যাপ্লিকেশন টাইম, তার মানে তার টিকিট প্রাপ্তির যে ব্যাপারগুলো, তার হোটেলের যে সুযোগ সুবিধাগুলো, তার যে বাস কোম্পানির সাথে চুক্তি, এগুলোর সাথে আমাদেরকে অ্যালাইন্ড হতে হয়। তখন দেখা যায় কি আমাদের কস্টিং চেঞ্জ হয়ে যায়। আমি চাইলেও চেঞ্জ, ওইটা আমার হাতে থাকতেছে না আর। আমি চিন্তা করছিলাম যে আমি অমুক এজেন্সির সাথে কথা বলবো, মোয়াল্লেম, সৌদি মোয়াল্লেমের সাথে, ওর কাছ থেকে ভালো রেট পাবো। কিন্তু দেখা যাচ্ছে কি আমার অ্যালায়েন্স হওয়ার পরে আমার লিড এজেন্সি মানে গাইড করতেছে আরেকটা মোয়াল্লামের সাথে। তাহলে আমার ওর সাথে অ্যালাইন্ড হতে হচ্ছে বাধ্যতামূলক। ওখানেও আমার কিছু কস্টিং বেড়ে যায়। এবং দেখেন সৌদি সরকার, মোয়াল্লেম, বিভিন্ন ভেন্ডর, সবার সার্ভিস চার্জ বেড়ে গেছে। প্রত্যেক বছর বাড়তেছে, গত বছরের তুলনায় এবছরও বাড়ছে। মোয়াল্লেম ফি বেড়ে গেছে, যে তাঁবুতে আপনারা থাকবেন মিনা মুজদালিফা, মিনাতে, আরাফাতে, এগুলোর যে খরচ, এগুলো বেড়ে গেছে, প্রত্যেক বছরই বাড়ে। এগুলো তো 2022-এ প্রায় দ্বিগুণ না তিনগুণ করে ফেলছিল, এখন আবার এগুলো পার্সেন্টেজ অনুযায়ী বাড়াচ্ছে, ধরেন 10%, 15% করে বাড়াচ্ছে। এগুলো প্রত্যেক বছর বাড়তে থাকে। তো এই গত বছরের তুলনা করে আমি যখন প্যাকেজ করতেছি, তখন আমার এটা আর আগের মতো থাকতেছে না। তো এটা যেটা হয়, আমরা লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে আমরা করি কি, যে আচ্ছা লাস্ট ইয়ার আমার এরকম কস্টিং গেছিল, তাহলে আমি আমার হাজিদেরকে এরকম বলি যে ভাই, হাজি যখন এসে জিজ্ঞেস করে যে ভাই আমার কত কস্টিং হবে এবছর, আমি তখন গত বছরের আইডিয়া নিয়ে হয়তো আমি 10,000 টাকা বাড়াই বলি, যে আমার এরকম ভাই আমার প্যাকেজ আমি চিন্তা করতেছি, আল্লাহ সহজ করলে আমি এরকম প্যাকেজ করতে পারবো। কিন্তু যখন দিন যাচ্ছে, তখন এই ধরনের ইস্যুগুলো যখন অ্যারাইজ করতেছে, আমার সেটা বাড়তে বাড়তে হয়তো 30-40 হাজার টাকা বেড়ে যাচ্ছে। এটা ওয়াল্লাহি আমার হাতেই নেই, আমার হাতে থাকলে তার কথা ছিল না, কিন্তু আমার হাতেই নেই সেটা। এই কারণে আমাদের প্যাকেজ রেট গুলো বেড়ে যায়। এটা আপনারা অনেকে হয়তো আমাদেরকে ভুলও বুঝতে পারেন, আমি চাই আপনারা ভুলটা না বুঝেন, এই জন্য ক্লিয়ার করে দিলাম যে কেন বাড়ে না বাড়ে। সবাইকে তো আলাদা আলাদা করে বোঝানো সম্ভব না, তাই আমরা আজকে এই জায়গায় বুঝাই দিলাম। আমাদের আজকের ফাইনাল স্লাইড, আপনারা হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটছে আমি জানি। দেখেন আমাদের অ্যালায়েন্সটা এবার হচ্ছে জিন্নুরাইন ট্রাভেলস এর সাথে। আমাদের লিড এজেন্সি, এটা 70টা এজেন্সির মধ্যে একটা এজেন্সি, জিন্নুরাইন ট্রাভেলস। তো আর আমাদের লাইসেন্স হচ্ছে ওয়াহিদ ট্রাভেলস নামে। আমাদের যে হজ লাইসেন্স 1398, সেটা ওয়াহিদ ট্রাভেলস। আপনারা জিন্নুরাইন ট্রাভেলস যদি আপনারা মানে hoj.gov.bd তে ঢুকেন, ওখানে দেখবেন জিন্নুরাইন আন্ডারে আমাদের ওয়াহিদ ট্রাভেলস এর নামটাও আছে। এবং আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে মাসরুন হজন আমরা, অর্থাৎ মাসরুন হজন আমরা আমাদের ব্র্যান্ড নেম। এখন দেখেন এই যে এখানে দেখাচ্ছে জিন্নুরাইন ট্রাভেলস। হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন হয়ে আছে কিসের আন্ডারে, জিন্নুরাইন ট্রাভেলস এর আন্ডারে, কিন্তু আমার অ্যাকচুয়াল রেফারেন্স হচ্ছে ওয়াহিদ ট্রাভেলস। আপনাদের প্রত্যেকেরই, আপনারা যখন এখানে ঢুকবেন প্রোফাইলে দেখবেন জিন্নুর অ্যান্ড ট্রাভেলস লেখা আছে, আবার নিচে দেখবেন ওয়াহিদ ট্রাভেলস লেখা আছে। দ্যাট মিনস জিন্নুর অ্যান্ড ট্রাভেলস হচ্ছে আমাদের লিড এজেন্সি, এটা হচ্ছে আমাদের আমাদের পার্সোনাল এজেন্সি। তো এখন আপনি যখন সৌদি আরব যাবেন, তখন কিন্তু আপনাকে আর ওয়াহিদ ট্রাভেলস নামেও চিনবে না, মাসরুন হজন ওমরা নামেও চিনবে না। কারণ আপনার সাথে তখন ওই যে বললাম, সৌদি আরব ড্রপ করার পরে, পা দেওয়ার পরে, আপনার সাথে সমস্ত সার্ভিসের সাথে যুক্ত হবে হচ্ছে সৌদি আরবের মোয়াল্লেম কোম্পানি। এবং সৌদি আরবের মোয়াল্লেম কোম্পানি চেনে কাকে? জিন্নুর অ্যান্ড ট্রাভেলস। এই কারণে সে আপনাকে চিনবে জিন্নুর অ্যান্ড ট্রাভেলস হিসেবে। তো আপনারা একটা জিন্নুর অ্যান্ড ট্রাভেলস এর আইডি কার্ডও পেতে পারেন, সেটা আপনার সাথে রাখবেন। এবং আপনারা যেখানেই যাবেন, আপনাদের বিভিন্ন ডকুমেন্টে জিন্নুর অ্যান্ড ট্রাভেলস এর নামটাই থাকবে। তো এই জন্য আপনারা ওয়ারিড হয়ে যাবেন না, কিরে ভাই আমি তো আসলাম ওয়াইড ট্রাভেলস মাসরুনের নামে, এসে দেখি জিন্নুর অ্যান্ড ট্রাভেলস হয়ে গেছে। এটা এটা যাতে আপনারা শক না হন, আগে থেকেই বুঝে নেন, জিন্নুর অ্যান্ড ট্রাভেলস হচ্ছে আমাদের লিড এজেন্সি। বাংলাদেশের 70টা এজেন্সির মধ্যে একটা এজেন্সি হচ্ছে জিন্নুর অ্যান্ড ট্রাভেলস। প্রায় আমাদের 1200+ জিন্নুর অ্যান্ড ট্রাভেলস এর যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের আন্ডারে 1200+ হাজি আছে। হ্যাঁ, এই হলো আমাদের টোটাল পরিচয়। আমাদের সৌদি আরব গেলে আমাদের পরিচয় হচ্ছে এটাই, যে আমরা জিন্নুর অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে যাচ্ছি। এই হলো আমাদের আজকের আলোচনা। আমি আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি, সময় কম নেওয়ার কথা ছিল। আজকের যে আলোচনার টপিক, এখানের মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমাদের নেক্সট আরো কিছু টপিক আসবে, যেখানে আমরা হোটেল নিয়ে আলোচনা করব, আমরা মক্কা মদিনা মুভমেন্ট নিয়ে আলোচনা করব, আমরা হজের দিনগুলো নিয়ে আলোচনা করব, লজিস্টিক কি কি আলোচনা হবে সেগুলো। এছাড়া আরো অনেক ট্রিভিয়াল আলোচনা হবে।
আমরা সামনে কয়েকদিন ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। আজকে আমরা যেসব আলোচনা করেছি এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে যে ওই টিকিট এবং ভিসা এটা কি আমাদেরকে ওই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইবেন নাকি কোথা থেকে নিতে হবে? এই জিনিসটা ঠিক বুঝতেছি না। আমরা আবার শর্ট প্যাকেজে আছি, জি। এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা আচ্ছা। দেখেন, টিকিট ভিসা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আপনি পেয়ে যাবেন। এবং আপনি তো শর্ট প্যাকেজে যাচ্ছেন, আপনার টিকিট হবে পরে। আপনার টিকিট কিন্তু এখনো হয় নাই, মানে আপনার টিকিট হচ্ছে আমাদের যে 10 তারিখের যে ফ্লাইট, এখানে যেটা দেখাচ্ছে 11 মে, এটা কিন্তু হুম। আপনি ঢুকলে আপনারটাতে পাবেন না, কারণ আপনি যাচ্ছেন হচ্ছে শর্ট প্যাকেজে। আপনারটা আরো কিছুদিন পরে আপনার টিকিটটা অ্যালাউড মানে অ্যাভেলেবল হবে। এটা টিকিট কবের দিকে এইটা এটা মানে সপ্তাহখানেকের মধ্যেই হবে। সপ্তাহখানেকের মধ্যে হবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতে সেটা অ্যাজ আর্লি এস পসিবল করে ফেলার জন্য। আর তবে ফ্লাইটটা আমি জানছি যে জি এটা 25 তারিখ, এটা কি পঁচিশ জি। তারিখই হবে, এটা শিওর? না, এখনো আপনাকে শিওরলি বলতে পারছি না, এটা 25 তারিখের আগেও হতে পারে, পরেও হতে পারে। এটা আপনাকে কনফার্ম করবো আমরা ইনশাল্লাহ। তো আচ্ছা। আপনাকে এটার সফট কপি আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি আলটিমেটলি আপনাকে হজ ক্যাম্পে যেতে হবে। হজ ক্যাম্পে গিয়ে আপনাকে আপনার পাসপোর্ট গুলো আমাদেরকে দিতে হবে, আপনার লাগেজ আমাদেরকে দিতে হবে। সেখানে আমরা অনেকগুলো স্টিকার লাগাবো, অনেকগুলো ট্যাগ লাগাবো, এবং আপনাদের সমস্ত ডকুমেন্ট তখন আমাদের কাছে এমনিতেই থাকবে। তো আপনি চাইলে আপনাকে আমরা পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি জেনারেট হয়ে যায়, অবশ্যই সবাইকে আমরা তাদের ভিসা টিকিট মানে পাঠিয়ে দিব সফট কপি। তবে ওইটা সফট কপি আপনি যতক্ষণ না ক্যাম্পে যাচ্ছেন ততক্ষণ আপনার তো কোনো কাজে নাই। বাট ক্যাম্পে গেলে আমাদের কাছে এমনিতেই প্রিন্টেড কপি থাকবে, তো ওইটা নিয়ে মানে আপনার সফট ওয়ারিড হবেন কপি, ইনশাল্লাহ। হ্যাঁ সফট কপি পাঠাইতে পারলে ভালো হয়, যদি ঠিক আছে, পারেন তাহলে সমাধানে দিয়ে। কোনো সমস্যা নেই, এটা যখনই আমাদের জেনারেট হবে আমরা পাঠিয়ে আচ্ছা। দেবো ইনশাল্লাহ। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে লাগেজের ব্যাপারে, লাগেজের লিমিটেশনটা কি রকম, মানে কি লাগেজ কয়টা লাগেজ লাগেজ যেমন নিয়ে লাগেজ নিয়ে আমরা একদম সেপারেট একটা ডিসকাশন হবে আমাদের নেক্সট সেশনে, ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আসলে অনেক সময় নিয়ে ফেলছি। আমরা আজকে যেগুলো আলাপ করছি এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা আলাপ করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাদ ভাই। জি জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমাদের প্যাকেজ ডিটেলটা সম্বন্ধে কি এর আগে কখনো আলাপ হয়েছে? আমি আসলে প্রথম দিকে কয়েকটা সেশন মিস করছি তো। জি। জি প্যাকেজ প্যাকেজ ডিটেল সম্বন্ধে কি কোনো কিছু বলা হয়েছে কখনো? মানে আমরা মানে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, বা কি কি হোটেল, যেরকম accommodation বললেন 4 জন থেকে না না, 6 জন, এখনো আমি এখনো যতটুকু হয় নাই। অনুযায়ী হ্যাঁ কোনো বুঝতে কিছু পারছি, আলাপ এখনো হয় হয়নি। নাই। ওইটা আমাদের আমাদের এই যে কয়েকটা সেশন হবে এর মধ্যে চলে আসবে। আমরা হোটেল নিয়ে যখন আলাপ করবো তখন আচ্ছা হোটেলের আলাপ চলে আসবে, আমাদের ডিস্টেন্স আলাপ চলে আচ্ছা আসবে, আচ্ছা। আমরা কোথায় কোথায় মুভ করবো এটা আলাপ চলে আসবে ইনশাল্লাহ। ওকে ওকে, মানে সেই জন্য মানে আজকে যখন বলতেছিলেন যে আমাদের হাতে কিছু ক্যাশ রাখতে হবে, তো জি। তখন আমার বারবার মাথায় আসতেছিল যে আমরা আসলে কি কি প্যাকেজের আন্ডারে আর কি কি প্যাকেজের বাইরে, ওটা জানতে পারলে তখনই না আমরা আসলে টাকার হিসাবটা করতে পারবো, তাই না? আচ্ছা, আমি তারপর এটা জি। ক্লিয়ার করে দিই। প্যাকেজের বাইরে হচ্ছে মূলত কোরবানিটা, কোরবানিটা আপনার প্যাকেজের বাইরে। আচ্ছা আর হচ্ছে আহ, মক্কা মদিনায় যে জিয়ারাগুলো হয় এগুলোর বাইরে যে কোনো ভ্রমণ, অর্থাৎ আপনি যদি তায়েফ যেতে চান, আপনি যদি জিন জি জি পাহাড় জি। যেতে চান, আপনি যদি বদর যেতে চান, আপনি যদি ওটাকে কি বলে জেদ্দা যেতে চান, এই ধরনের ট্রিপগুলো সবগুলো কিন্তু প্যাকেজের বাইরে হয়। এগুলো যেটা হয় জি। সেটা হচ্ছে আমাদের হাজিরা নিজেরাই অ্যারেঞ্জ করেন, মানে নিজেরাই হয়তো 10-15 জন বলেন যে আমরা যাব, এবং আমরা তখন লজিস্টিক সাপোর্টটা দিই, আমরা একটা বাস হায়ার করি। হ্যাঁ, বাস হায়ার করে আমরা টাকা তুলে আমরা শেয়ার করে তখন আমরা ট্রিপটা করে আসি। এটা প্যাকেজের বাইরে হয়। ওই ধরনের ট্রিপের জন্য আপনি টাকাটা রাখার কথা বলছি। এর বাইরে জি। অন্য কোনো খরচ নাই। বেসিক্যালি সব খরচ তো এখানে ইনক্লুডেড হয়ে যায়। আপনি যে মানে মিনা মুজদালিফায় যাবেন আসবেন, হজের সময় ট্রাভেল করবেন, এগুলো সবগুলো আপনাদের খরচ অলরেডি ইনক্লুডেড। আমি জাস্ট ওই ট্রিপ আচ্ছা গুলার কথা বললাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে জি পারছি আমি। জি। জি ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, পরের দিনের আসসালামু সেশন আলাইকুম। আচ্ছা কবে ভাই, হবে? আপনি যেটা বললেন যে আমাদের ইয়ের ভিতরে আমাদের শুধু শুধু মক্কা মদিনাতে যাওয়া আসা এতটুকুই না? দর্শনীয় স্থান যেগুলো যাব আমরা, এগুলো পুরোটাই কি আমাদের প্যাকেজের বাইরে? যেমন বদর, উহুদ বা যেখানে আমরা যাই, মক্কা মদিনা বাদে বাকি সবই হচ্ছে প্যাকেজের বাইরে, না ভাই? আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। আমরা ওইটা নিয়ে আমাদের আসলে একটা সেশন আছে আসলে, তারপর আমি বলছি। মক্কা মদিনায় দুইটা জিয়ারা পাবেন, একটু খেয়াল করেন সবাই। সৌদি আমরা যখন ভিসা করি, এটা উমরা ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, হজ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যখন ভিসা করি আমাদের এই ভিসার সাথে দুইটা জিয়ারা ইনক্লুডেড থাকে। জিয়ারাটা কি, আপনি মক্কাতে একদিন আপনাকে নিয়ে একটা ভ্রমণে আমরা বের হব, সেটাও মানে গভর্নমেন্টের তরফ থেকেই আমাদের গাড়ি আসবে। মক্কায় বিভিন্ন স্পট যেখানে তারা নিয়ে যায়, রেগুলার কয়েকটা স্পটে নিয়ে যায়।
ওইসব স্পটে আমরা ভিজিট করব, এগুলো সবগুলোই হচ্ছে আপনার প্যাকেজের ইনক্লুডেড, অর্থাৎ এগুলো ভিসার সাথে ইনক্লুডেড। মানে এখানে আমিও এটাকে চেঞ্জ করতে পারি না, আমি বলতে পারি না যে আপনি এই স্পট না গিয়ে ওই স্পটে নিয়ে যান আমাকে। এটা গভর্নমেন্ট থেকে যেভাবে অ্যালোকেট করা আছে সেভাবেই হয়। আরেকটা জিয়ারা হচ্ছে মদিনাতে। মদিনার আশপাশে যতটুকু আপনি তাদের ইয়ে থাকে, যেমন এই যে উহুদ থাকে, খন্দক থাকে, এইসব এরিয়াগুলো তারা মুভ করায়। এটা আরেকটা জিয়ারা বলে। এটাও আপনার ভিসার মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ এখানেও আপনার কোনো খরচ নেই, এটাও প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ মদিনার আশপাশ এবং মক্কার আশপাশ যত আহ আপনার দর্শনীয় স্থান আছে কাছাকাছি সবগুলোই তারা জিয়ারা করায়। মক্কাতে যেমন আপনাকে এই হজের ইয়েতে নিয়ে যায়, এখন এবার নিবে কিনা জানি না, মানে হজের মধ্যে তো আপনি সরাসরি হজে ইনক্লুড হচ্ছেন, বাট অন্যান্য এরিয়াগুলো কভার করবে। তো এর বাইরে মানে যেসব ইনক্লুডেড না, এই জন্য আমি আলাদা করে মেনশন করে দিচ্ছি, যেমন মদিনাতে বদর ইনক্লুডেড না। বদরটা আপনি কখনো জিয়ারের মধ্যে পাবেন না, এটা আপনাকে আলাদা করে প্যাকেজের বাইরে হিসাব করতে হবে। তারপরে আপনি ধরেন মক্কা থেকে আপনি তায়েফ যাবেন, কিংবা আপনি মক্কা থেকে যাবেন হচ্ছে জেদ্দা, শপিং করতে যেতে চাচ্ছেন, কারো যদি গোল্ডের কোনো ইয়ে থাকে, গোল্ড কিনতে যেতে চাচ্ছেন বা সামথিং এলস, এটাও আপনার কিন্তু পার্সোনাল এক্সপেন্সে যেতে হবে, এগুলো জিআরআর ইনক্লুডেড না। জিআরআর মধ্যে যেগুলো ইনক্লুড, এগুলো আপনারা যখন জিআরআই বেরোবে তখনই দেখবেন যে এগুলো জিআরআর মধ্যে ইনক্লুডেড। ড্রাইভারে আপনাকে ওইসব জায়গায় নিয়ে যাবে, আমাদের ওস্তাদ থাকবেন ওগুলো ব্যাখ্যা করার জন্য, বিভিন্ন স্পটের আহমিয়াত ব্যাখ্যা তিনি করবেন। কিন্তু ওই যেসব স্পট আমাদেরকে ড্রাইভার নিয়ে যাবে এগুলো আগে থেকে প্রিফিক্সড, গভর্নমেন্ট থেকে প্রিফিক্সড, সে এখানের বাইরে আর যাবে না, আপনি তাকে রিকোয়েস্ট করলেও সে যাবে না। এই দুইটা ট্রিপ মক্কা এবং মদিনায় আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে, যেটা প্যাকেজ ইনক্লুডেড। বাট এর বাইরে যে কোনো প্লেস, বদর, সরি বদর, হুনাইন বলেন, হুদাইবিয়া বলেন, কিংবা যেখানে আপনার, আপনি তো টাকা দেন আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তেমনি বিভিন্ন মিউজিয়াম আছে, মদিনায় একটা মিউজিয়াম আছে, দারুল মদিনা বলে সেটাকে, খুব ইন্টারেস্টিং, ওখানে যেতে পারেন। কিংবা মক্কাতেও আপনি মিউজিয়াম আছে, ওখানে যেতে পারেন আপনি। সুযোগ থাকলে যদি মদিনা ইউনিভার্সিটি ঢুকতে পারেন, মদিনা ইউনিভার্সিটি যেতে পারেন। মক্কায় থাকলে উমুর করে যেতে পারেন। এগুলো সবগুলো আপনার পার্সোনাল খরচে যেতে হবে, এগুলো তো আর আপনাকে প্যাকেজের মধ্যে দিবে না। এই কয়টা জিনিস আপনি মাথায় রাখবেন। আপনারা যদি কোথাও যেতে চান, মনে করেন জিয়ারের বাইরে কোন একটা স্পট আপনার যেতে মন চাচ্ছে, তখন আপনি আপনার অন্যান্য হাজিদের সাথে আলাপ করবেন যে আর কেউ যাবেন কিনা। দেখা যাবে কি সাধারণত সবাই আগ্রহী থাকে। তখন 10-15 জন যদি হয়ে যায়, একটা বড় গ্রুপ হয়ে যায়, তখন সেটা একটা হয়তো বা একটা মিনি বাস আমরা হায়ার করে আমরা চলে যেতে পারি, তখন আমাদের পার হেড কস্টিংটাও কমে আসে। এটাই মূলত হয়। জি। নেক্সট সেশনটা কিবারে হবে একটু যদি আমি বলতেন। নেক্সট সেশনটা আগামীকাল নিতে চাচ্ছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। না, আপত্তি নেই আমার। আচ্ছা, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনটা আগামীকালকে নিব। আহ, সবাই একটু আর্লি জয়েন করলে আমরা আর্লি ফিনিশ করতে পারি, আজকে যেমন 10:30 বেজে গেছে, আসলে অনেক টাইম হয়ে গেছে। তো আমি চাইতেছি আপনাদেরকে যখন 9টা 5 বলি, আমরা চাইবো 9টা 5 যাতে সবাই জয়েন করে আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই থামছি, আমরা ইনশাল্লাহ নেক্সট সেশনে আরো ডিটেল আলাপ করবো। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম